হে গাইস, কি অবস্থা সবার? হ্যালো, কি খবর সবার? কেমন আছি আমরা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছি এবং তোমাদের দোয়ায় আমিও আছি মোটামুটি ঠিকঠাক। সবাইকে নতুন আরও একটা চ্যাপ্টারে স্বাগতম আমাদের এইচএসসি 27-এর ফার্স্ট পেপার একাডেমিক অ্যাডমিশন ব্যাচে। আজকে থেকে নতুন চ্যাপ্টার শুরু হতে যাচ্ছে এবং ফিজিক্স ফার্স্ট পেপারের সবচেয়ে ইন্টারেস্টিং চ্যাপ্টার সেটা হচ্ছে নিউটনের মেকানিক্স। ওকে, সো ভাবলাম চ্যাপ্টারের প্রথম ক্লাস জাতির উদ্দেশ্যে ফ্রিতেই নিয়ে নেই, সবার কিছুটা আইডিয়া আসুক সুন্দর সুন্দর কিছু কনসেপ্ট সম্পর্কে। সো আজকের ক্লাসটায় আমরা মেইনলি কয়েকটা ছোট ছোট জিনিস নিয়ে পড়াশোনা করব। ইনিশিয়ালি আমরা চ্যাপ্টারটার মধ্যে কী নিয়ে আলোচনা করব সেগুলো নিয়ে একটু কথা হবে। দেন হচ্ছে আমরা জড়তা সম্পর্কে কিছুটা আইডিয়া নিব, বল সম্পর্কে কিছুটা আইডিয়া নিব, ডিফারেন্ট টাইপ অফ ফোর্সেস নিয়ে আমাদের কিছুটা আইডিয়া গ্যাদার করা লাগবে, এখান থেকে এমসিকিউ আসে। অলসো আমরা টান বল এবং হচ্ছে প্রতিক্রিয়া বল সম্পর্কে একটু বিস্তারিত জানবো। দেন আমরা নিউটনের গতির যে প্রথম সূত্র ফার্স্ট ল অফ মোশন সেটা নিয়ে একটু পড়াশোনা করব। যদিও আমরা গতিবিদ্যার মধ্যে একবার পড়ে আসছি, বাট এখানে আমরা কিছু নিউমেরিক্যাল সলভ করব এবং তারপর আমাদের সাম্যাবস্থা সম্পর্কেও কিছুটা আইডিয়া চলে আসবে। যাই হোক, অনেক কিছু আছে এবং এই চ্যাপ্টারটা নর্মালি আমাদের পড়তে গেলে কিছুটা সময় লেগে যায়, কারণ চ্যাপ্টার আসলে অনেক বড়, কিছুই করার নাই। যেমন লাস্টবার আমি যখন এইচএসসি 26-এর ক্লাস নিয়েছিলাম সেখানে একটু বেশিই লেগে গেছিলো, একটু বেশি বিস্তারিত পড়াতে গেছিলাম, প্রায় মনে 18টা না 19টার মতো লেকচার লেগে গেছিলো। বাট 27-এ আমি আর একটু কম্প্যাক্ট করার ট্রাই করব, 14 থেকে 15টা লেকচারের মধ্যে র্যাপ আপ করে ফেলার চেষ্টা করব অধ্যায়টা। বাট টার্গেট ওই একটাই, যেন কোনো কিছুই বাদ না যায়, তোমার যেন পরে গিয়ে নতুনভাবে কোনো কিছু শেখানো লাগে। তার জন্য যতটুকু ইনডেপথ ডিসকাশন দরকার সেটাই আমরা করব এই পুরো চ্যাপ্টার জুড়ে। আর আপনাদের মধ্যে যারা এখনো ফিজিক্স নিয়ে শঙ্কায় আছেন, ফিজিক্স নিয়ে প্যারা খাচ্ছেন, ইউ ক্যান জয়েন উইথ আস। ফিজিক্স নামক যে ভয় সেটা আপনার ভিতর থেকে চলে যাবে, ফিজিক্সই হয়ে উঠবে আপনার সবচেয়ে পছন্দের সাবজেক্ট। লেটস গো। ও আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি প্রথমে একটু সাউন্ড চেক করে নেই। জীবন আসলে একটা বেদনা। হ্যাঁ হ্যাঁ, পারফেক্ট, হাজির হয়ে গেলাম 26। ওকে, দাদা দোয়া করেন 25 বাজে। ওকে, দাদার মন ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, মন তো ভালো। আমি আসলে ঘুম থেকে উঠলাম তো তার জন্য ক্লাস নিয়ে আবার ঘুমাবো, সারাদিন খালি ঘুমাই, কি একটা জীবন হয়ে গেছে। নমস্কার দাদা। নমস্কার দাদা, বলেন কি অবস্থা? হাজিরা দিয়ে গেলাম, ঠিক আছে, ধন্যবাদ, তোমার হাজিরা অনেক গুরুত্বপূর্ণ। আচ্ছা চলো, আশা করি সব ঠিকঠাক আছে। আমরা হচ্ছে দেরি না করে একদম পড়াশোনার মধ্যে চলে যাই, কথা বলতে গেলে আসলে অনেক কথাবার্তা হয়ে যাবে। ওকে, ঠিক আছে। সো আমরা পড়াশোনা করবো এই চ্যাপ্টারে নিউটনীয় বলবিদ্যা নিয়ে। প্রথম কথা, এটা কিন্তু অনেক পুরান যুগের পড়াশোনা, ঠিক আছে। আমরা যে পড়াশোনা করব সেটা তুমি ধরতে পারো 1700 শতাব্দীর পড়াশোনা, ঠিক আছে। কোন শতাব্দী? 1700 শতাব্দী, বুঝেছো? সেই 1700 শতাব্দীতে মানুষ যা নিয়ে পড়াশোনা করতো সেগুলো নিয়ে হচ্ছে আমরা এখন পড়াশোনা করব। কি বলেন ভাইয়া? মানুষ চেষ্টা করতেছে জীবনে আগায় যাওয়ার জন্য, মেশিন লার্নিং টার্নিং দিয়ে কি করতেছে, আপনি নিয়ে যাচ্ছেন আমাদেরকে 1700 শতাব্দীতে। কারণ তোমার ফাউন্ডেশন জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। হিস্টোরিক্যাল অ্যানালাইসিস, হিস্ট্রিতে এখন পর্যন্ত মানুষ কিভাবে চিন্তা করে আসছে, কিভাবে ইমপ্রুভমেন্ট আসছে সায়েন্সে, এগুলো নিয়ে জানাটা অনেক ইম্পর্টেন্ট। যখন তুমি এগুলো জানবা তখন না পরবর্তীতে কি করা লাগবে সেটা সম্পর্কেও তুমি একটা আইডিয়া পেয়ে যাবা। এর জন্য আমাদের হিস্টোরিক্যাল জিনিসপাতি নিয়ে পড়াশোনা করা লাগে। সো এই যে নিউটনিয়ান মেকানিক্স অধ্যায়টা, এটা কিন্তু অনেক আগের পড়াশোনা, যেমনটা বলতেছিলাম সেই নিউটনের আমলের পড়াশোনা, নিউটনের একটু পরের আমলের পড়াশোনাও বলতে পারো, 1700 শতাব্দীর পড়াশোনা। ওকে, এখন এই চ্যাপ্টারে আমরা মেইনলি পড়াশোনা করব ফোর্স নিয়ে, বিভিন্ন টাইপের ফোর্স, বিভিন্ন সিনারিওতে বিভিন্ন ফোর্স কিভাবে কাজ করে এবং সেটার ইফেক্ট কি সেই সম্পর্কে। যেমন আমরা ডাইনামিক্স পড়ছি, অ্যাজ ইউ নো আমাদের ডাইনামিক্স চ্যাপ্টারটা মাত্রই শেষ হয়েছে। ডাইনামিক্সে আমরা দেখছি ইফেক্ট, ঠিক আছে, যে একটা বস্তুর উপর বল আমরা প্রয়োগ করছি, তার রেজাল্ট কি, তার জন্য বস্তু গতিশীল হয়েছে, কতটুকু দূরত্ব অতিক্রম করছে। সো আমরা দেখছি হচ্ছে রেজাল্ট বা ইফেক্ট, ঠিক আছে। কি দেখছি? রেজাল্ট বা ইফেক্ট ডাইনামিক্স চ্যাপ্টারে। এই চ্যাপ্টারে আমরা দেখব কারণ বা রিজন, কি কারণে এই রেজাল্টটা আসতেছে। একটা বস্তু যে গতিশীল হচ্ছে, বস্তুতে ত্বরণ আসতেছে, কেন আসতেছে? বল প্রয়োগের জন্য। এইটা নিয়েই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারে পড়াশোনা হবে। সো নিউটনিয়ান মেকানিক্স বা নিউটনীয় বলবিদ্যা বা এনএম যেটা দিয়ে প্রকাশ করো না কেন, সেখানে আমরা দেখব হচ্ছে কজ বা রিজনস। ওকে, কি কি কারণে ইফেক্টগুলা বস্তুর উপর আসে। এবং মেইনলি এই চ্যাপ্টারে আমাদের বিভিন্ন টাইপের বল নিয়ে পড়াশোনা হবে। ওকে, তাও যদি একটু সামারাইজ করি, আমরা হচ্ছে বিভিন্ন টাইপের ফোর্সেস নিয়ে পড়াশোনা করব,
ওকে, বলের ঘাত, ঘাত বল, এগুলো নিয়ে পড়াশোনা করব। দেন আমরা ভরবেগের সংরক্ষণশীলতার নীতি, সংঘর্ষ, এগুলো নিয়ে পড়াশোনা করব, বা ভরবেগ, মোমেন্টাম লিখতে পারো। ওকে, সো চ্যাপ্টারের যে প্রথম পার্টটা, লিনিয়ার পার্টটা, সেখানে এগুলো নিয়ে পড়াশোনা। তোমার কাছে মনে হতে পারে ভাই মাত্র 2টা টপিকের নাম লিখছেন, এখানে কি আর আছে, বহুত কিছু আছে ভাই, সো মেনি থিংস, তুমি শেষ করতে পারবা না। ঠিক আছে, অনেক কিছু আছে এর মধ্যে। দেন হচ্ছে আমাদের আবার চ্যাপ্টারে একটা কৌণিক পার্ট আছে। কি আছে? কৌণিক পার্ট বা অ্যাঙ্গুলার মোশন নিয়ে পড়াশোনা আছে। সেই অ্যাঙ্গুলার মোশনে আমরা হচ্ছে বেসিক যে অ্যাঙ্গুলার মোশন, যেটা গতিবিদ্যার লাস্টের দিকেও আছে, সে নিয়ে পড়াশোনা করব। দেন হচ্ছে টর্ক আছে, দেন আমাদের কৌণিক ভরবেগ আছে, আরও বহুত কিছু আছে, সেগুলো নিয়েও আমাদের পড়াশোনা হবে। সো আমি সবগুলো টপিকের নাম আর লিখলাম না, আমরা গ্র্যাজুয়ালি যখন আগে যাবো চ্যাপ্টারে, প্রত্যেকটা টপিক আমাদের সামনে আসতে থাকবে। এবং তোমাদের অনেকের একটা কনফিউশন থাকে যে ভাই কতগুলো লেকচার লাগবে। দেখো, এই চ্যাপ্টার পর্যন্ত হচ্ছে আমরা একটু স্লোলি আগাবো, কারণ তোমরা মাত্রই উঠছো ইন্টারমিডিয়েটে। এখন চাইলেও আমার পক্ষে ফাস্ট পড়ানো সম্ভব না। রিভিশন ব্যাচ বা হচ্ছে অ্যাডমিশন ব্যাচে যতটা ফাস্ট আগানো যায়, একাডেমিক ব্যাচে আসলে শুরুতে এতটা ফাস্ট আগানো যায় না, লাস্টের দিকে আগানো যায়, কারণ তখন তোমরা অনেকটা কোপ আপ করে ফেলো এই পড়ার সাথে। বাট এখন পর্যন্ত তোমরা নতুন, তার মধ্যে চ্যাপ্টারটাও কেন যেন আমাদের মধ্যে ভয় কাজ করে, বাট চ্যাপ্টারটা মোটেও কঠিন না। তোমার যদি ফিজিক্স ভাল লাগে বা ফিজিক্স পড়তে ইচ্ছা হয়, সেক্ষেত্রে এটা তোমার একটা খুবই পছন্দের চ্যাপ্টার হয়ে দাঁড়াবে। এই চ্যাপ্টারে অনেক অনেক ম্যাথ আছে, ডিফারেন্ট টাইপের প্রবলেম নতুনভাবে বানায় তোমার সামনে দেওয়া সম্ভব। সো যাদের ম্যাথ সলভ করতে ভালো লাগে, এই চ্যাপ্টারটা তাদের কাছে খুবই প্রিয় হয়। ওকে, সো দেখা যাচ্ছে আমাদের এখানে অ্যাটলিস্ট 14 বা 15টার মতো লেকচার লাগবে, কিছু করার নেই। ঠিক আছে, এটা তোমার মেনে নিতে হবে, এটা সবচেয়ে বড় চ্যাপ্টার, অনেক অনেক টপিক। এখন এর চেয়ে কম লেকচারে পড়াইতে গেলে আসলে আইদার ক্লাসের লেন্থ অনেক বড় করা লাগবে, 2.5 ঘন্টা 3 ঘন্টার দিকে নিয়ে যাওয়া লাগবে, অথবা টপিক স্কিপ করা লাগবে। দুইটার কোনোটাই আসলে ভালো কোনো সলিউশন না। সো আমরা অপটিমাম ক্লাসের থ্রুতে 14 থেকে 15টা লেকচারের মধ্যে চ্যাপ্টার কভার করে ফেলবো। এর পরের যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো কোনোটাই এত বেশি বড় না, এর পরের সকল চ্যাপ্টারই তুমি 10 থেকে 12টা লেকচারের মধ্যে শেষ করে ফেলতে পারবা। ওকে, এটাই বলতে পারো আমাদের লাস্ট বড় চ্যাপ্টার, ফিজিক্স ফার্স্ট পেপারের ভেক্টর আর এই চ্যাপ্টারটা, এই দুটাতে একটু ক্লাস বেশি লেগে যায়। ওকে, তা চলো আমরা পড়াশোনা শুরু করি। অলরেডি অনেক কিছু সম্পর্কে আমাদের আইডিয়া আছে, বাট তাও আরেকটা বার। যেমন দেখো, এই যে দুইটা টপিক, জড়তা আর হচ্ছে বল, এই দুইটা তুমি কি পড়ে আসো নাই 9-10-এ? পড়ে আসছো। বলো দেখি জড়তা কি, বোর্ডের দিকে না তাকায় বলো। ভাইয়া আমি চোখ বন্ধ করে বলবো না, মানে বোর্ডের সংজ্ঞাটা না দেখে বলো, তাইলেই হবে। বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা, সেটাকে আমরা বলি হচ্ছে জড়তা। আর বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থা থেকে নতুন অবস্থায় নিয়ে যাই আমরা বল প্রয়োগের মাধ্যমে। সহজ, বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থা বজায় রাখতে চাওয়ার যে প্রবণতা, সেটাই হচ্ছে জড়তা। আর বস্তু যে অবস্থায় বিরাজমান, সে অবস্থা থেকে নতুন অবস্থায় আমরা নিয়ে যাই কিভাবে? বল প্রয়োগের মাধ্যমে। তাহলে দেখেন, একটা বস্তু ধরো এই, ও হচ্ছে স্থির অবস্থায় আছে। তুমি যদি ওকে কিছু না করো, ও কি গতিশীল হবে? জীবনেও হবে না। যদি ওর উপর কোনো রকম বল কাজ না করে, স্থির বস্তু সব সময় স্থির থাকবে। তার মানে বাইরের কোনো এক্সটার্নাল ডিস্টারবেন্স ছাড়া একটা স্থির বস্তুর মধ্যে স্থির থাকার প্রবণতা আছে, এটাকে আমরা বলি হচ্ছে স্থিতি জড়তা। এই যে স্থির বস্তু যে স্থির থাকতে চায়, সেটাকে আমরা কি বলি? স্থিতি জড়তা। ওকে, এখন ধরো একটা বস্তু গতিশীল আছে। কি আছে? একটা বস্তু গতিশীল আছে। ওকে, এরকম কত বেগে? ধরো 2 মিটার পার সেকেন্ড বেগে। তুমি যদি ওর উপর কোনো রকম বল প্রয়োগ না করো, বা তুমি ছাড়া অন্য কেউ যদি ওর উপর কোনো বল প্রয়োগ না করে, ওর বেগের মান এবং বেগের দিক কোনোটাই কখনো চেঞ্জ হবে না। ও 2 মিটার পার সেকেন্ড বেগে ওই দিকেই যাইতে থাকবে যেই দিকে যাচ্ছিল। যদি বল প্রয়োগ করা হয়, সেক্ষেত্রে ওর বেগের মান বা বেগের ডিরেকশন চেঞ্জ হইতে পারে, এছাড়া কখনোই চেঞ্জ হবে না। তাইলে এই যে একটা গতিশীল বস্তু তার গতিশীল অবস্থা বজায় রাখতে চাচ্ছে, সে যেই বেগে যাচ্ছে সেই বেগেই যাইতে চাচ্ছে, যে দিকে যাচ্ছে সেই দিকেই যাইতে চাচ্ছে, এটাকে আমরা বলি হচ্ছে গতি জড়তা। ওকে, একদম ইজি, বুঝছো? 9-10-এ পড়ছিলা, একদম সেম জিনিস, কোনো ডিফারেন্স নাই। বাট এখানে ছোট্ট দুইটা জিনিস শেখা লাগবে। একটা হচ্ছে স্থিতি জড়তা কিসের উপর নির্ভর করে, আর হচ্ছে গতি জড়তা কিসের উপর নির্ভর করে। স্থিতি জড়তা নির্ভর করে ভরের উপর। কার উপর? ভরের উপর। আর গতি জড়তা নির্ভর করে ভর বেগের উপর। শুধুমাত্র ভরের উপর না, বা শুধুমাত্র বেগের উপর না, দুইটার গুণ ফলের উপর নির্ভর করে হচ্ছে গতি জড়তা। যেই বস্তুর ভর যত বেশি, তার স্থিতি জড়তা তত বেশি। আর যেই বস্তুর ভর বেগ যত বেশি, তার গতি জড়তা তত বেশি। আমরা একটু পর এক্সাম্পল দিব, আপাতত মাথায় রাখো। ঠিক আছে? ওকে, নেক্সট, বল যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চায়।
বা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার গতির পরিবর্তন করে বা করতে চায় তাকে আমরা কি বলি, বল বলি বা বাহ্যিক বল বলি। সহজ কথা, এক্সটার্নাল ফোর্সের সংজ্ঞা এটা। একটা বস্তুর গতীয় অবস্থা যদি তুমি পরিবর্তন করতে চাও, সেই মুহূর্তে যে অবস্থায় আছে, আইদার সে স্থির আছে বা গতিশীল আছে একটা নির্দিষ্ট বেগে, সেই স্থির বস্তুকে যদি তুমি গতিশীল করতে চাও বা গতিশীল বস্তুর বেগের মান, বেগের দিক বা উভয়ই যদি তুমি পরিবর্তন করতে চাও, বল প্রয়োগ ছাড়া অন্য কোনো বিকল্প রাস্তাই নাই, তোমার বল প্রয়োগ করতে হবে। তার মানে বস্তুর গতি অবস্থা পরিবর্তনের একটাই উপায়, সেটাই হচ্ছে বল। আর যা বস্তুর গতি অবস্থাকে পরিবর্তন করে বা করতে চায় তাকে আমরা কি বলি, বল বলি। এখন একটু মাথায় রাখতে হবে যে বল, এটার ধারণা আমরা পাই, বল এবং জড়তা এই দুইটার ধারণা আমরা পাই নিউটনের গতির প্রথম সূত্র থেকে। আর বলের যে সংজ্ঞা সেইটা পাওয়া যায় হচ্ছে নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে। এর জন্যই কিন্তু নিউটনের গতির দ্বিতীয় সূত্র এত বেশি ইম্পর্টেন্ট। অনেকে আমরা এটা ভুল করে ফেলি, আসে এমসিকিউ আসে যে বলের সংজ্ঞা কোন সূত্র থেকে পাওয়া যায়। ধুমায় পোলাপান লাগে নিউটনের গতির প্রথম সূত্র না, নিউটনের গতির প্রথম সূত্র থেকে বলের ধারণা পাওয়া যায়, সংজ্ঞা না। সংজ্ঞা মানে কি, ডেফিনেশন, তোমার ডিফাইন করা লাগবে, ম্যাথমেটিক্যালি ডিফাইন করতে হবে। নিউটনের গতির প্রথম সূত্রে বলের কোনো ম্যাথমেটিক্যাল ডেফিনেশন আছে না, দ্বিতীয় সূত্রের মধ্যে আছে, ভরবেগের পরিবর্তনের হারকেই বল বলে, তাই না? সো বলের যে সংজ্ঞা সেটা পাওয়া যায় নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে বা সেকেন্ড ল অফ মোশন থেকে। আর বলের যে ধারণা, ইনিশিয়াল যে কনসেপ্টটা, সেটা তুমি পাবা হচ্ছে নিউটনের গতির প্রথম সূত্র বা ফার্স্ট ল থেকে। তার মানে জড়তা এবং বলের ধারণা, লেখো, জড়তা এবং বলের ধারণা, এই দুইটা তুমি কই থেকে পাবা? এই দুইটা পাবা হচ্ছে নিউটনস ফার্স্ট ল অফ মোশন থেকে। দেখো এমসিকিউ এর জন্য কিন্তু ইম্পর্টেন্ট, বারবার বলে দিচ্ছি, পরে পরীক্ষার হলে যে মনে পড়বে না, মাথা চুলকাবা। কেন? কারণ তুমি এখন পড়তেছো না ভালো মতো, সো পরে কানতে না চাইলে এখন ভালো মতো পড়ো। নিউটনস ফার্স্ট ল অফ মোশন থেকে, ওকে। আর বলের যে সংজ্ঞা সেটা পাওয়া যায় কই থেকে? সেটা হচ্ছে নিউটন সেকেন্ড ল অফ মোশন থেকে। দেখো বলের সংজ্ঞা এটা কই থেকে পাওয়া যায়? এটা পাওয়া যায় হচ্ছে নিউটন সেকেন্ড ল অফ মোশন। চলো, নিউটনস সেকেন্ড ল অফ মোশন, বুঝছো? একদম ইজি, ভুল হবে? হবে না, গুড। আসো নেক্সট। এবার হচ্ছে বলের কিছু বৈশিষ্ট্য আছে, এগুলো আমরা চ্যাপ্টারে যখন পড়বো তখন আরো ক্লিয়ার হবে, বাট ইনিশিয়ালি তুমি কিছু ধারণা রাখতে পারো বল সম্পর্কে। যেমন বলের যে প্রথম বৈশিষ্ট্যটা, প্রযুক্ত বল স্থির বস্তুকে গতিশীল করতে পারে, অর্থাৎ ত্বরণ সৃষ্টি করতে পারে। মানে সহজ কথা, বল প্রয়োগ করলে একটা বস্তু স্থির অবস্থাতেই গতিশীল হয় বা গতিশীল বস্তুর গতির অবস্থা পরিবর্তন হয়। তার মানে কি, বস্তুর গতিতে পরিবর্তন আসতেছে, বস্তুর গতিতে পরিবর্তন আসা মানেই তো বস্তুর মধ্যে ত্বরণ তৈরি হচ্ছে। তার মানে বল প্রয়োগ করে বস্তুর মধ্যে ত্বরণ তৈরি করা সম্ভব। সেকেন্ড, বল প্রয়োগের ফলে গতিশীল বস্তুর বেগ হ্রাস বা বৃদ্ধি পায় অথবা বস্তুর বিকৃতিও ঘটতে পারে। যেমন তুমি সংঘর্ষের কথা চিন্তা করো বা কলিশনের কথা চিন্তা করো, ধরো এই পাশ থেকে একটা গাড়ি আসছে, এই পাশ থেকে একটা গাড়ি আসছে, তাদের মধ্যে একটা সংঘর্ষ হয়েছে, তাদের বেগ তো পরিবর্তন হয়েছেই, একই সাথে তারা কিন্তু বিকৃত হয়ে গেছে বা তাদের একটা ডিফরমেশন চলে আসছে। তার মানে বলের জন্য বিকৃতিও আসতে পারে, এবং এই বিকৃতি আবার কয়েক রকমের হয়, সেটা আমরা যখন চ্যাপ্টার 7 পড়বো তখন দেখবো, ওকে। দেন প্রযুক্ত বল গতিশীল বস্তুর বেগের তথা গতির দিকও পরিবর্তন করতে পারে। যেমন তুমি নর্মালি ধরো প্রাসের কথা চিন্তা করো, প্রাস পড়ে আসছি না, প্রাসে কি হচ্ছে, আমরা একটা বস্তুকে নিক্ষেপ করছি কোন দিকে, এই দিকে, বস্তু এখানে আসার পর দেখা গেছে তার বেগের দিক চেঞ্জ হয়ে গেছে, এখানে আসার পর তার বেগের দিক আবার চেঞ্জ হয়ে গেছে, এখানে আসার পর তার বেগের দিক আবার চেঞ্জ হয়েছে, আবার চেঞ্জ হয়েছে, আবার চেঞ্জ হয়েছে। কেন এই যে বেগের দিকটা পরিবর্তন হচ্ছে? কেন? বলের ক্রিয়ায়। কোন বল? অভিকর্ষ বল। এখানে কন্টিনিউয়াসলি অভিকর্ষ বল কাজ করতেছে নিচের দিকে, এমজি 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 এমজি, এবং এই বলের ক্রিয়ায় বেগের মান তো চেঞ্জ হচ্ছেই, বেগের ডিরেকশনও পরিবর্তন হচ্ছে। তার মানে বল কিন্তু বেগের মান, দিক দুইটাকেই পরিবর্তন করতে পারে, আবার একসাথেও চাইলে দুইটাকে চেঞ্জ করতে পারে, ওকে গুড। আর বল সব সময় জোড়ায় জোড়ায় ক্রিয়া করে, এটাই যদিও নিউটনস থার্ড ল অফ মোশন, এটা আমরা পাই কই থেকে? নিউটনস থার্ড ল থেকে, ওকে। ইউনিভার্সে কোনো সিঙ্গেল ফোর্স নাই, সবাই পেয়ার বা জোড়ায় জোড়ায় কাজ করে, তোমাদের মতো সিঙ্গেল কেউ নাই, সবাই আমার মতো, ঠিক আছে? সকল ফোর্স কিভাবে কাজ করে? জোড়ায় জোড়ায় কাজ করে, প্রত্যেক ক্রিয়ার একটা সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া বল আছে, ওকে। মনে থাকবে, সহজ একদম।
এবার আসো বলের প্রকারভেদ। আচ্ছা, বলের প্রকারভেদে যাওয়ার আগে আমি জড়তা সম্পর্কে তোমাদের আরেকটু আইডিয়া দিব, যেটা আমি বলতেছিলাম একটু আগে, যে স্থিতি জড়তা নির্ভর করে ভরের উপর। ঠিক আছে, এটা একটু হালকা বুঝাই দিই। লেখো, স্থিতি জড়তা নির্ভর করে কার উপর? স্থিতি জড়তা নির্ভর করে ভরের উপর, কেবলমাত্র ভরের উপর। যে এমসিকিউ আছে না, বহুপদী সমষ্টি সূচক, দেখবা আসবে হচ্ছে গতি জড়তাটা, নিচের কোনটির উপর গতি জড়তা নির্ভর করে? ভর, বেগ নাকি ভর বেগ? তিনটাই অ্যান্সার হবে। ভরের উপরেও নির্ভর করে, বেগের উপরেও নির্ভর করে, ভর বেগের উপরেও নির্ভর করে গতি জড়তা। বাট স্থিতি জড়তা নির্ভর করে কেবলমাত্র বস্তুর ভরের উপর। কিসের উপর? কেবল মাত্র বস্তুর ভরের উপর। ঠিক আছে, লিনিয়ার মোশনের ক্ষেত্রে। এখন মোশন যদি আবার অ্যাঙ্গুলার হয়, তখন কিন্তু শুধুমাত্র ভরের উপর নির্ভর করে না স্থিতি জড়তা, তখন নির্ভর করে জড়তার ভ্রামকের উপর, সেটা আবার আলাদা কথা। ঠিক আছে, বস্তুর ভরের উপর। তাহলে এটা হচ্ছে লিনিয়ার মোশনের জন্য বা ট্রান্সলেশনাল মোশনের জন্য স্থিতি জড়তা কিসের উপর ডিপেন্ড করে? ভরের উপর। যেমন আমি তোমারে বললাম, ধরো দুইটা বস্তু আছে, এই একটা বস্তু আর একটু বড় বস্তু। ঠিক আছে, এখন এই যে বস্তুটা, ওর ভর হচ্ছে 20 কেজি, ওর ভর হচ্ছে 40 কেজি, দুইজনই স্থির অবস্থায় আছে। তোমাকে যদি আমি বলি এই দুইটা বস্তুর মধ্যে কোনটাকে সরানো তোমার জন্য কঠিন হবে, অবশ্যই 40 কেজি ভরের বস্তুকে সরানো তোমার জন্য কঠিন হবে। তার মানে 40 কেজি ভরের বস্তুর স্থির অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতা বেশি বা স্থিতি জড়তা বেশি। তার মানে যেই বস্তুর ভর যত বেশি, তাকে স্থির অবস্থা থেকে গতিশীল করা তত কঠিন, এর জন্য তার স্থিতি জড়তাও কি হয়? বেশি হয়। তো স্থিতি জড়তা নির্ভর করে কার উপর? কেবলমাত্র ভরের উপর। এবার সেকেন্ড যেটা, সেটা হচ্ছে গতি জড়তা। এটা বেশি ইম্পর্টেন্ট। গতি জড়তা নির্ভর করে ভর বেগের উপর। কার উপর? ভর বেগের উপর। ওকে ভাইয়া, ভর বেগের উপর গতি জড়তা কিভাবে নির্ভর করে? আচ্ছা, গতি জড়তা মানে হচ্ছে তোমার একটা বস্তুর গতীয় অবস্থা পরিবর্তন করা লাগবে। সে অলরেডি গতিশীল, তার গতি পরিবর্তন করবা, বা ধরো সে গতিশীল আছে, তাকে তুমি থামাবে, এরকম কিছু একটা। লেট সাপোজ একটা বাস, ঠিক আছে, এরকম একটা বাস আছে, বুঝছো? এই ধরো বাসটার ভর হচ্ছে 200 কেজি, ওকে, এবং এটা আসতেছে 10 মিটার পার সেকেন্ড বেগে। আর এখানে ধরো ছোট্ট একটা পিক আপ ভ্যান আছে, ছোট, ঠিক আছে, এইটার ভর হচ্ছে 100 কেজি এবং বেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আমি তোমাকে বললাম এই দুইটার মধ্যে কাকে থামানো ইজি হবে? দেখো, দুইজনই গতিশীল, আমি দুইজনকে থামায় চাচ্ছি মানে কি? তার গতীয় অবস্থা পরিবর্তন করতে চাচ্ছি, তার মানে আমার অবশ্যই বল প্রয়োগ করা লাগবে। এই বস্তুকে থামানোর জন্য কোন দিকে বল প্রয়োগ করা লাগবে? সে তো অলরেডি গতিশীল, আমি তার গতি কমাইতে চাচ্ছি, কমায় শূন্য করতে চাচ্ছি, তার মানে গতির বিপরীতে বল প্রয়োগ করা লাগবে, বাধাদানকারী বল দিতে হবে। এখন কোন ক্ষেত্রে বাধাদানকারী বলের মান বেশি হবে, তুমি যাচ করবা কেমনে? তুমি বললা ভাইয়া এখানে এটা তো 200 কেজি, এটা 100 কেজি, এটার ভর বেশি, তার মানে এখানে আমার বল বেশি দেওয়া লাগবে। ঠিক আছে, আবার বললা এখানে বেগ হচ্ছে 10, এখানে বেগ হচ্ছে 5, এখানে ভাইয়া বেগ বেশি, তাহলে আমার এখানে বল বেশি দেওয়া লাগবে। ঠিক আছে, তোমার ইনটিউশন সম্পূর্ণ ঠিক আছে, এখানে বেশি বল দিতে হবে, বেশি বল প্রয়োগ করতে হবে থামানোর জন্য। ঠিক আছে, থামানোর জন্য কি করতে হবে? এখানে বেশি বল প্রয়োগ করতে হবে। ওকে, তাহলে যেহেতু এটাতে বেশি বল প্রয়োগ করা লাগবে, তার মানে ওর গতি অবস্থা পরিবর্তন করা কঠিন বেশি। তুমি কি কম বল প্রয়োগ করতে কমফোর্টেবল নাকি বেশি বল প্রয়োগ করতে কমফোর্টেবল? ধরো বল তুমি প্রয়োগ করবা, তোমার বললাম তুমি কি বল বেশি প্রয়োগ করবা নাকি কম? তুমি বললা ভাই ডিপেন্ড করে কার সামনে বল প্রয়োগ করতেছি তার উপর। না, আমরা সবসময় নিজের কমফোর্টের জন্য কম বল প্রয়োগ করতেই কমফোর্টেবল। তাহলে এখানে বল প্রয়োগ করা লাগবে কম, এখানে করা লাগবে বেশি, তার মানে এটা তো আমাদের জন্য আনকমফোর্টেবল বেশি, আমাদের জন্য কষ্ট বেশি, তার মানে এখানে গতি জড়তা বেশি। এখানে কি? এখানে গতি জড়তা বেশি, ওর গতি অবস্থা পরিবর্তন করা কঠিন বেশি। ঠিক আছে, এর জন্য গতি জড়তা বেশি। বুঝছো? মনে থাকবে? শিওর? গুড। এখন এই সেম এক্সাম্পলটা যদি একটু অন্যভাবে দিই তোমাকে, ধরো বাস, ওকে, আর ধরো সেই পিক আপ ভ্যান, সেম। ওকে ওকে, তুমি একটু আগে কি দেখছো? তুমি দেখছো বাসের ভর বেশি, বাসের বেগও বেশি, তার মানে বাসকে থামানো বেশি কঠিন। এবারও ধরো বাসের ভর বেশি, ভর ধরো 200 কেজি, আর পিক আপ ভ্যানের ভর ধরো 100 কেজি। বাসটা ধরো গতিশীল 2 মিটার পার সেকেন্ড বেগে। কত বেগে? 2 মিটার পার সেকেন্ড বেগে, এবং পিক আপ ভ্যানটা আগের মতোই 5 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। এবার তোমাকে প্রশ্ন করলাম কাকে থামানো কঠিন বা কার গতি জড়তা বেশি?
যাকে থামাইতে বেশি বল প্রয়োগ করা লাগবে তার গতি জড়তা বেশি, মানে তার গতি অবস্থা চেঞ্জ করা তত কঠিন। আচ্ছা তুমি বললা ভাইয়া ভর দিয়ে দেখি, হ্যাঁ দেখো ওর ভর কত 200, ওর ভর কত 100, তার মানে ভাইয়া ওর ভর তো বেশি, ওকে থামাইতে বেশি কষ্ট হবে, ঠিক আছে। এবার তুমি বেগ দিয়েও দেখো, ওর বেগ হচ্ছে 2, ওর বেগ হচ্ছে 5। এখন ওর বেগ যেহেতু বেশি, তাহলে তো থামাইতে আবার ওকে বেশি কষ্ট হওয়ার কথা। এই যে গ্যাঞ্জামটা লেগে গেল। গতি জড়তা শুধুমাত্র ভর বা শুধুমাত্র বেগ দিয়ে কাউন্ট করাই যাবে না, কাউন্ট করতে হবে ভরবেগ দিয়ে। যার ভরবেগ বেশি তাকে বা তার গতি অবস্থা পরিবর্তন করা তত কঠিন, তার গতি জড়তা তত বেশি। তুমি এখানে ভর আর বেগ আলাদা আলাদাভাবে মেজার করছিলে, ঠিক আছে, এখানে মিল ছিল, সবসময় মিলবে না। তুমি এখানে ভরবেগ দিয়ে করো। দেখো এখানে ভরবেগ কত, এখানে ভরবেগ হচ্ছে 2000 কেজি মিটার পার সেকেন্ড। এটার ভরবেগ কত? এইটার ভরবেগ হচ্ছে 500 কেজি মিটার পার সেকেন্ড। তার মানে প্রথমটার ভরবেগ বেশি সেকেন্ডটার তুলনায়, এর জন্য গতি জড়তা বেশি বা থামাইতে বেশি কষ্ট হচ্ছে প্রথমটাকে। এইবার দেখো তো কার ভরবেগ বেশি, চলো ওর ভরবেগ কত ক্যালকুলেট করো দেখি। ওর ভরবেগ, ওর ভরবেগ হবে 400 কেজি মিটার পার সেকেন্ড। ওর ভরবেগ কত? ওর ভরবেগ তো 500 রে, কত 500 কেজি মিটার পার সেকেন্ড। ভরবেগ কার বেশি? এবার সেকেন্ডটার বেশি, পিক আপ ভ্যানের বেশি। তাহলে যেহেতু পিক আপ ভ্যানের ভরবেগ বাসের চেয়ে বেশি, এবার পিক আপ ভ্যানকে থামাইতে কষ্ট হবে বেশি, তার মানে ওর গতি জড়তা এবার বেশি। বুঝছো? ওর গতি জড়তা বেশি। ক্লিয়ার? একদম সহজ। তাহলে আমরা স্থিতি জড়তা দেখব শুধুমাত্র ভর দিয়ে, যার ভর বেশি তার স্থিতি জড়তাও বেশি। আর আমরা গতি জড়তা দেখব হচ্ছে ভর বেগ দিয়ে। মনে থাকবে? শিওর? গুড। তাহলে আই গেস জড়তা থেকে যে কোনো রকম এমসিকিউ আসলে সলভ করে আসতে পারবা। এবার আসো বলের প্রকারভেদ। এখন আমাদের না আশেপাশে বিভিন্ন রকমের বল আছে। তোমার যদি বলে আশেপাশে কতগুলা বল আছে, কি পরিমাণ বল আছে, দ্য অ্যান্সার শুড বি ইনফাইনাইট। দেয়ার আর ইনফাইনাইট টাইপ অফ ফোর্সেস। এখন আমরা এই চারপাশের ফোর্সগুলোকে বিভিন্ন টাইপে ক্লাসিফাই করি। যেমন এখন মোটামুটি 4টা এরকম আইডিয়াল টাইপ আছে। আবার অনেকে তোমার যে তাড়িত চৌম্বকীয় বল আর হচ্ছে দুর্বল নিউক্লিয় বল, এই দুইটাকে একটি হিসাবে কনসিডার করে, সেক্ষেত্রে আবার 3টা হয়ে যায়। মানে বিভিন্ন টাইপের ফোর্স আছে আর কি। আইডিয়ালি হচ্ছে এরকম 4টা টাইপের আন্ডারে কনসিডার করা হয় এবং এই 4টাকে বলা হয় হচ্ছে মৌলিক বল বা ফান্ডামেন্টাল ফোর্স। তার মানে দুনিয়াতে যত রকম বল আছে তারা এই 4টার কোনো না কোনো একটা ক্যাটাগরির মধ্যে পড়ে। আবার কেউ কেউ বলে যে না, বল 2 প্রকার, একটা হচ্ছে কন্ট্যাক্ট ফোর্স আর একটা হচ্ছে নন কন্ট্যাক্ট ফোর্স, মানে স্পর্শ বল আর হচ্ছে অস্পর্শ বল। যেই বল প্রয়োগের জন্য স্পর্শের দরকার হয়, যেমন ধরো আমি তোমার ধাক্কা দিব, তার জন্য তোমার কি করা লাগবে? টাচে আসা লাগবে, ওকে। বা আমি তোমার চুল ধরে টান দিব, তার জন্য আমার তোমার টাচে আসা লাগবে। বাট পৃথিবী যে আমাকে টানতেছে তার জন্য কিন্তু আমার পৃথিবীর টাচে আসা লাগতেছে না। দুইটা চার্জ পরস্পরের উপর বল প্রয়োগ করতেছে, তার জন্য তাদের টাচে আসা লাগতেছে না। এই টাইপের বলকে বলে হচ্ছে অস্পর্শ বল, ওকে। সো এটা নিয়ে দ্বিমত আছে আর কি। বাট আমাদের বইয়ের মধ্যে 4টা ফান্ডামেন্টাল ফোর্সের কথা বলা আছে, সো এই 4টা নিয়ে আমাদের পড়াশোনা করা লাগবে। সো মাথায় রাখো এই 4টা হচ্ছে মৌলিক বল। এই 4টা কি? মৌলিক বল। এবং এই যে বলের একীভূতকরণ, হ্যাঁ, বা বলটাকে একটা কমন ক্যাটাগরির আন্ডারে নিয়ে আসে, এটা কিন্তু আজকে থেকে না, অনেক আগে থেকে। ইনফ্যাক্ট তোমরা জানো কিনা, স্টিফেন হকিং এর একটা ফেমাস বই আছে থিওরি অফ এভরিথিং। সেখানে তার চেষ্টা কি ছিল? তার চেষ্টা ছিল হচ্ছে একটা সার্টেন ফোর্সের আন্ডারে সবাইকে নিয়ে আসা, মানে এদের সবাইকে নিয়ে একটা ফোর্সের কথা চিন্তা করা, যেন একটা ফোর্স দিয়ে আমরা সব কিছু ব্যাখ্যা করতে পারি, ওকে। এটা ছিল হচ্ছে থিওরি অফ এভরিথিং এর কনসেপ্ট। সো মানুষের মধ্যে এরকম একটা প্রচেষ্টা আছে যে না, আমরা সবগুলা ফোর্সকে একটা সিঙ্গেল ফোর্সের আন্ডারে নিয়ে আসবো, যেন একটা দিয়ে সব কিছু ব্যাখ্যা করা যায়। বাট ইটস টাফ, ভেরি টাফ, কারণ আমরা তো সবসময় একই স্কেলের জিনিসপত্র নিয়ে ডিল করি না। তুমি যখন নিউটন মেকানিক্স পড়বা তখন তুমি দেখা যাবে ডে টু ডে লাইফের যে লার্জ স্কেলের অবজেক্টগুলো আছে তাদের নিয়ে ডিল করবা। বাট যখন তুমি কোয়ান্টাম লেভেলে চলে যাবা তখন কিন্তু ডিলিংস এভাবে হবে না। তখন অনেকটা অনিশ্চয়তার ব্যাপার স্যাপার চলে আসবে, পার্সেন্টেজে হিসাব বা হচ্ছে প্রবাবিলিটির ব্যাপার স্যাপার চলে আসবে। বাট আমাদের ডে টু ডে লাইফের ক্যালকুলেশনের মধ্যে এগুলো নাই। সো সব কিছুকে একটা সিস্টেমের আন্ডারে নিয়ে আসাটা অনেকটা কঠিন, ওকে। যাই হোক, তো মাথায় রাখো এগুলো নিয়ে এখন এত বেশি মাথা খাওয়ানো লাগবে না, সামনে আমরা জানবো। জেনে রাখো 4 ধরনের মৌলিক বল আমাদের আছে, বা 4 ধরনের মৌলিক বল নিয়ে আমাদের পড়াশোনা করা লাগবে। প্রথমটা সবার পরিচিত, মহাকর্ষ বল। ভরের জন্য পৃথিবীর প্রত্যেকটা বস্তু কণা পরস্পরের উপর যে বল প্রয়োগ করে সেটাকে আমরা বলি হচ্ছে মহাকর্ষ বল। সেকেন্ডটা হচ্ছে তাড়িত চৌম্বক বল বা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে পরস্পরের সাথে সম্পর্কিত, জানো কিনা? একটা পরিবর্তনশীল ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে পারে, আবার একটা পরিবর্তনশীল ম্যাগনেটিক ফিল্ড ইলেকট্রিক ফিল্ড তৈরি করতে পারে।
সো তুমি যদি শূন্য স্থানে একটা চার্জকে অ্যাক্সিলারেট করো, সেখান থেকে ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড দুইটা কম্বাইন্ড হয়ে উৎপন্ন হয় এবং সেখান থেকে আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সটাও চলে আসে। ওকে, এগুলো নিয়ে আমরা সামনে বিস্তারিত আরও জানবো। দেন আছে সবল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় বল হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে কাজ করে। তুমি একটা চিন্তা করে দেখো, নিউক্লিয়াসের ভিতরে কি কি আছে? নিউট্রন আছে, প্রোটন আছে। নিউট্রনের তো কোনো চার্জ নাই, বাট প্রোটন তো পজিটিভ চার্জে চার্জিত। একটা নিউক্লিয়াসের ব্যাসার্ধ হয় 10⁻⁻14 মিটার, 10⁻⁻15 মিটার। এত অল্প জায়গার মধ্যে সমধর্মী চার্জে চার্জিত পার্টিকেলগুলো কিভাবে থাকে? আমরা তো জানি যে সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। তাহলে কি নিউক্লিয়াসের অস্তিত্ব থাকার কথা ছিল? ছিল না। তার মানে তারা যে বলে বিকর্ষণ করতেছে তার চেয়েও শক্তিশালী একটা আকর্ষণ বল আছে, সেটাই হচ্ছে সবল নিউক্লিয় বল, যে কিনা নিউক্লিয়াসের ভিতরে থাকা নিউক্লিয়নগুলোকে, প্রোটন এবং নিউট্রনগুলোকে একত্রে ধরে রাখে। দেন আরেকটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। দুর্বল নিউক্লিয় বলটা হচ্ছে নিউক্লিয়াসের ভাঙন বা তেজস্ক্রিয়তার জন্য দায়ী। ওকে, সো প্রত্যেকটা সম্পর্কে দেখো হালকা একটু ব্যাখ্যাও লেখা আছে। মহাকর্ষ বল, ভরের কারণে মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তু কণার মধ্যকার পারস্পরিক আকর্ষণ বলকে মহাকর্ষ বল বলে। ওই যে নিউটনের যে সূত্রটা। এবং মনে রাখবে এই চারটা মৌলিক বলের মধ্যে মহাকর্ষ বলই হচ্ছে সবচেয়ে উইক ফোর্স। হ্যাঁ, এটা কি? এটা হচ্ছে সবচেয়ে দুর্বল বল বা সবচেয়ে উইক ফোর্স। ওকে, একদম দুর্বল, জীবনে কোনো কিছু নাই। দেন নেক্সট তাড়িত চৌম্বক বল। দুইটা আহিত কণা তাদের আধারণের কারণে একে অপরকে যে বলে আকর্ষণ করে তাকে হচ্ছে তাড়িত চৌম্বক বল বলে। এটা বলার একটু ভুল হইল। দুইটা আহিত, এটা বইয়ের মধ্যে লেখা আছে আর কি, বাট দুইটা চার্জিত পার্টিকেল, ওকে, পরস্পরকে স্থির অবস্থায় যে বলে আকর্ষণ করে সেটা হচ্ছে তড়িৎ বল। এখন এই বলের জন্য তাদের মধ্যে যদি অ্যাক্সিলারেশন তৈরি হয়, সেখান থেকে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফোর্স আসবে এবং দুইটা পরস্পরের সাথে কোরিলেটেড। জাস্ট এতটুকু মাথায় রাখো, খুব বেশি জানা লাগবে না। এবং এই তাড়িত চৌম্বক বলটা হচ্ছে সেকেন্ড স্ট্রংগেস্ট ফোর্স, এটা কিন্তু অনেক স্ট্রং। সেকেন্ড স্ট্রংগেস্ট ফোর্স হচ্ছে তাড়িত চৌম্বক বল। ওকে, দেন যেটা আমাদের সবল নিউক্লিয় বল। আচ্ছা, সবল নিউক্লিয় বলটা নিয়ে আরেকটু বলি। যেমনটা আমি বলতেছিলাম, ধরো নিউক্লিয়াস। ওকে, নিউক্লিয়াসের মধ্যে কি আছে? প্রোটন আছে এবং নিউট্রন আছে। এখন নিউট্রনের চার্জ নাই, বাট প্রোটনের তো চার্জ আছে, তাই না? তাহলে ধরো এই ইয়ালোগুলা হচ্ছে প্রোটন। ওকে, ধরো 4টা প্রোটন আছে এবং ধরো 3টা নিউট্রন আছে। ভায়োলেটগুলা হচ্ছে নিউট্রন, ঠিক আছে? এখন নিউক্লিয়াসটা কি এভাবে স্থিতিশীল হওয়া উচিত? তুমি নিজে চিন্তা করো, এই প্রোটনগুলা সবাই পজিটিভ চার্জে চার্জিত, তারা কি পরস্পরকে বিকর্ষণ করবে না? এবং তারা খুবই কাছাকাছি রাখা আছে। নিউক্লিয়াসের ব্যাসার্ধ কি হয়, যেমনটা বলছিলাম 10⁻⁻14 থেকে 10⁻⁻15, বা 10⁻⁻15 থেকে 10⁻⁻14 মিটার, এই রেঞ্জের মধ্যে হয়। তাহলে এত অল্প জায়গার মধ্যে তুমি সমধর্মী চার্জ রেখে দিছো, তারা তো পরস্পরকে বিকর্ষণ করার কথা। হ্যাঁ, করবে, বাট এই বিকর্ষণ বলের তুলনায় আরো শক্তিশালী একটা আকর্ষণ বল তাদের মধ্যে আছে, সেটাই হচ্ছে সবল নিউক্লিয় বল। এবং এই সবল নিউক্লিয় বল কিন্তু চার্জের উপর নির্ভর করে না। ধরো দুইটা পার্টিকেল আছে, তারা কি সমধর্মী নাকি বিপরীত ধর্মী নাকি চার্জ নাই, তার উপরেই সবল নিউক্লিয় বল নির্ভর করে না। এই সবল নিউক্লিয় বল প্রোটন এবং প্রোটনের মধ্যে কাজ করবে, নিউট্রন এবং নিউট্রনের মধ্যেও কাজ করবে। তুমি ভাবতে পারো যে এটা মনে হয় শুধুমাত্র সমধর্মী চার্জের মধ্যে কাজ করে, না, নিউট্রনের তো কোনো চার্জই নাই। নিউট্রন এবং নিউট্রনের মধ্যেও নিউক্লিয়ার বল আছে, সবল নিউক্লিয়ার বল। আবার প্রোটন এবং নিউট্রনের মধ্যেও আছে। তার মানে নিউক্লিয়াসের ভিতরে প্রোটন এবং প্রোটন, নিউট্রন এবং নিউট্রন, এবং নিউট্রন এবং প্রোটন সবার মধ্যেই কি থাকবে? সবল নিউক্লিয়ার বল। এবং এইটা হচ্ছে সবচেয়ে স্ট্রংগেস্ট ফোর্স। যতগুলো ফান্ডামেন্টাল ফোর্স আছে তার মধ্যে সবচেয়ে শক্তিশালী হচ্ছে সবল নিউক্লিয়ার বল। ওকে, বা সবল নিউক্লিয় বল। বুঝেছো? এটা মহাকর্ষ বলের তুলনায় প্রায় 10⁻42 গুণ শক্তিশালী। চিন্তা করো কি পরিমাণ শক্তিশালী। পৃথিবী আমাদেরকে মহাকর্ষ বলে টানতেছে, সেটা থেকে আমরা এসকেপ করে উপরে যাইতে পারি না, তার তুলনায় 10⁻42 গুণ শক্তিশালী এই বল যদি আমাদের উপর প্রয়োগ করা হয়, ক্লাস আর করা লাগবে না। যাই হোক, বুঝতে পেরেছি, গুড। গেল, দেখো কি লেখা আছে, পরমাণু নিউক্লিয়াসের নিউক্লিয় উপাদান সমূহ। নিউক্লিয় উপাদান সমূহ মানে হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে যারা আছে। ইনফ্যাক্ট নিউক্লিয়াসের ভিতরে যারা থাকে তাদেরকে বলা হয় হচ্ছে নিউক্লিয়ন। কি বলা হয়? নিউক্লিয়ন। যেমন ধরো যে প্রোটন, নিউট্রন, এদের সবাইকে একত্রে বলা হয় নিউক্লিয়ন। সো যেই বল এই নিউক্লিয়নগুলোকে একত্রে আবদ্ধ করে রাখে বা নিউক্লিয়াসের স্থিতিশীলতা বজায় রাখে, তাকে আমরা বলি হচ্ছে সবল নিউক্লিয় বল। যেমন একটা খুব সুন্দর এমসিকিউ আসতে পারে যে একটা পরমাণু নিউক্লিয়াসের স্থিতিশীলতা কোন বলের জন্য নিশ্চিত হয়?
সবল নিউক্লিয় বলের জন্য, ঠিক আছে। আর পরমাণুর নিউক্লিয়াসে ভাঙন তৈরি হয় কার জন্য? ভাঙন তৈরি হয় দুর্বল নিউক্লিয়াসের জন্য। তারপর নিউক্লিয়াসের স্থিতিশীলতা নিশ্চিত করে সবল নিউক্লিয় বল, আর ভাঙন তৈরি করে বা তেজস্ক্রিয় ক্ষয় তৈরি করে কে? দুর্বল নিউক্লিয় বল, ঠিক আছে। গুড। তাহলে দেখেন পরমাণুর নিউক্লিয়াসের নিউক্লিয় উপাদান সমূহকে একত্রে আবদ্ধ রাখে যে শক্তিশালী বল তাকে সবল নিউক্লিয় বল বলে। সবল নিউক্লিয় বল প্রোটন ও নিউট্রনকে নিউক্লিয়াসে আবদ্ধ রাখে, তার মানে নিউক্লিয়াসে স্থিতিশীলতা তৈরি করে। আর সেকেন্ড যেটা লাস্টেরটা দুর্বল নিউক্লিয় বল, যে স্বল্প পাল্লার এবং স্বল্প মানের বল নিউক্লিয়াসের মধ্যে মৌলিক কণাগুলোর মধ্যে ক্রিয়া করে অনেক নিউক্লিয়াসে অস্থিতিশীলতার উদ্ভব ঘটায়, তাকেই বলে হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। এবং দুর্বল নিউক্লিয় বল তুমি পাবা হচ্ছে যেই নিউক্লিয়াসগুলোর মধ্যে তেজস্ক্রিয়তা আছে বা যারা তেজস্ক্রিয়তা শো করে বা যাদের মধ্যে তেজস্ক্রিয় ক্ষয় ঘটে, তাদের মধ্যে তুমি পাবা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল, ঠিক আছে। তার মানে দুর্বল নিউক্লিয় বলের জন্য কি তৈরি হয়? তেজস্ক্রিয়তা তৈরি হয়। ওকে, পড়ছো না তেজস্ক্রিয়তা? তেজস্ক্রিয়তা তৈরি হয়, না পড়লেও পড়বা সামনে, আলফা বিটা গামা জানার কথা বোধ হয়, তৈরি হয়। ওকে, সো এখান থেকে কিন্তু এমসিকিউ আসতে পারে, মনে রাখা লাগবে। একটা চার্ট আছে, সেই চার্টটাও একটু দেখো, বলে দিই, এটাও ইম্পর্টেন্ট। এখানে হচ্ছে স্পেশালি তোমার লাগবে হচ্ছে এই যে বাহক কণাগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। খেয়াল করো, আমরা প্রথম থেকে শুরু করি। প্রথমে আছে হচ্ছে সবল নিউক্লিয় বল। দেখো একটা করে উদাহরণ দেওয়া আছে। প্রোটন এবং নিউট্রনকে একত্রে আবদ্ধ করে নিউক্লিয়াস গঠন করে, মানে নিউক্লিয়াস যে গঠন হয় বা গঠিত হয় কার জন্য? সবল নিউক্লিয়ার বলের জন্য। দেন তাড়িত চৌম্বক বল ইলেকট্রনকে নিউক্লিয়াসের সাথে আবদ্ধ করে পরমাণু গঠন করে। দেন হচ্ছে দুর্বল নিউক্লিয় বল নিউক্লিয় বিটা ক্ষয়ের জন্য দায়ী, বা নিউক্লিয়াসের মধ্যে তেজস্ক্রিয় ক্ষয়গুলো হয় তার জন্য দায়ী হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। এবং মহাকর্ষ বল নক্ষত্রগুলোকে একত্রিত করে গ্যালাক্সি গঠন করে। প্রত্যেকটার একটা একটা করে এক্সাম্পল দিয়ে রাখছে, আরো এক্সাম্পল আছে। দেখো পাল্লা মানে হচ্ছে বলটা যেখান থেকে অরিজিনেট হচ্ছে তার আশেপাশে কতটুকু জায়গা জুড়ে বলটা ক্রিয়া করবে, ঠিক আছে, বা কতটুকু রেডিয়াস জুড়ে বলটা ক্রিয়া করবে। কারণ এই বলগুলো তো আসলে একটা গোলকের মতো ক্রিয়া করে বা একটা নির্দিষ্ট এরিয়া জুড়ে ক্রিয়া করে। এখন সেই এরিয়াটা হয় হচ্ছে একটা গোলকের ক্ষেত্রফল, সেই গোলকের যে ব্যাসার্ধ সেটাকে আমরা ধরে নিই হচ্ছে পাল্লা। ওকে, তো সবল নিউক্লিয় বল আর দুর্বল নিউক্লিয় বলের পাল্লা অনেক কম। কেন কম? কারণ এই দুইটা বল কাজ করে নিউক্লিয়াসের ভিতরে। সবল নিউক্লিয় বল এবং দুর্বল নিউক্লিয় বল দুটাই কোথায় কাজ করে? নিউক্লিয়াসের ভিতরে কাজ করে। আর নিউক্লিয়াসের ভিতরে কি জায়গা অনেক? না, অনেক ছোট জায়গা, সেগুলোর পাল্লা বা কাজ করার যে রেঞ্জ সেটা অনেক ছোট। দেখো সবল নিউক্লিয় বল কাজ করে হচ্ছে 10⁻⁻15 মিটার, এতটুকু এরিয়ার মধ্যে, মানে খুবই অল্প। দুর্বল নিউক্লিয় বল দেখো 10⁻⁻16 মিটার। তারপরে সবচেয়ে কম পাল্লাকার দুর্বল নিউক্লিয় বলের, তারপর সবল নিউক্লিয় বল। আর তাড়িত চৌম্বক বল এবং মহাকর্ষ বল এই দুইটার পাল্লা থিওরিটিক্যালি অসীম, থিওরিটিক্যালি অসীম, বাট প্র্যাকটিক্যালি দেখা যায় একটা নির্দিষ্ট দূরত্বের পর এই বলগুলার ইফেক্ট এতটাই কমে যায় আমরা ধরেই নেই বল আর নাই। ওকে, বাট যদি কখনো প্রশ্ন আসে যে তাড়িত চৌম্বক বল বা মহাকর্ষ বল এগুলার পাল্লা কত, আমাদের অবশ্যই অসীমই লেখা লাগবে, কোনো উপায় নাই। ওকে, এবং দেখো এদের মধ্যে একটা কম্পেয়ার করছে, যেমন হচ্ছে তোমার সবল নিউক্লিয় বলকে যদি আমরা 1 হিসাবে কনসিডার করি, তাহলে তাড়িত চৌম্বক বল হবে তার 100/1 দুর্বল নিউক্লিয় বল হবে তার হচ্ছে তার 1/10⁻11 গুণ, আর মহাকর্ষ বল হবে হচ্ছে তার 1/10⁻41 গুণ। উল্টাভাবেও চিন্তা করতে পারো, তুমি যদি মহাকর্ষ বলকে 1 হিসেবে চিন্তা করো, মহাকর্ষ বলটা সবচেয়ে দুর্বল বল, দুর্বল নিউক্লিয় বল তার 10⁻30 গুণ। বুঝছো, নিউক্লিয় বল এটা দুর্বল, তাও মহাকর্ষ বলে 10⁻30 গুণ। দেন হচ্ছে তাড়িত চৌম্বক বলটা মহাকর্ষ বলে 10⁻39 গুণ, ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এবং যেটা সবল নিউক্লিয় বল সেটা মহাকর্ষ বলে 10⁻41 গুণ। ওকে, মনে থাকবে, এগুলো কিন্তু এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট, স্পেশালি এই দুইটা, এইটা এবং এইটা খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য। আরেকটা জিনিস হচ্ছে বাহক কণা, এটাও মাঝে মধ্যে আসে। একটা হচ্ছে গ্র্যাভিটন, যেটা আমাদের মহাকর্ষ বল, আমরা ধরে নিই আর কি যে বলটা যে কাজ করতেছে এই বলের একটা বাহক কণা আছে যার জন্য বল কাজ করতেছে। সো মহাকর্ষ বলের বাহক কণা হিসেবে কনসিডার করা হয় গ্র্যাভিটনকে। যেটা আমাদের দুর্বল নিউক্লিয় বল সেটার বাহক কণা হিসেবে কনসিডার করা হয় ডাব্লিউ এবং জেড বোসনকে। এই যে তোমরা বোসন কণার নাম শুনছো না, বোস আইনস্টাইন থিওরির নাম শুনছো না, শোনার কথা, সত্যেন্দ্রনাথ বোসের নাম শুনছো না, খুবই ফেমাস সায়েন্টিস্ট। যাই হোক, সো তার নাম অনুসারে আসছে হচ্ছে ডাব্লিউ এবং জেড বোসন, এইটাই হচ্ছে দুর্বল নিউক্লিয় বলের বাহক কণা। দেন হচ্ছে তাড়িত চৌম্বক বলের বাহক কণা হচ্ছে ফোটন, যেটাকে আমরা আলোর কণাও বলে থাকি। এবং ফাইনালি সবল নিউক্লিয় বলের বাহক কণা হচ্ছে গ্লুয়ন। ঠিক আছে, কি গ্লুয়ন। সো নিচের চারটাও কিন্তু এমসিকিউ এর জন্য খুবই
ইম্পর্টেন্ট যে কোনোটা থেকে এমসিকিউ চলে আসতে পারে, ওটা থেকেও আসতে পারে। ওকে, ইট ইজ অলসো ইম্পর্টেন্ট। সেই চার্টটা একটু মাথায় রাখো, আহামরি কঠিন কিছু না, একবার চোখ বোলায় রাখলেই হবে। আর বাহক কণাগুলোর নাম হচ্ছে একটু মনে রাখো, ঠিক আছে? ওকে, আরেকটা জিনিস, পাকিস্তানের একজন সায়েন্টিস্ট ছিলেন আব্দুল সামাদ, উনি হচ্ছে পাকিস্তানের প্রথম তোমার নোবেল বিজয়ী। নোবেল পাইছিল কিসের জন্য জানো? এই যে তোমার তাড়িত চৌম্বক বল আর হচ্ছে দুর্বল নিউক্লিয় বল, ওনারা হচ্ছে এই দুইটা ফোর্স মানে একটা সার্টেন ফোর্সের আন্ডারে, বা এরা হচ্ছে একই ক্যাটাগরির ফোর্স, এইটা প্রমাণ করছিল, ঠিক আছে? তার জন্য কিন্তু নোবেলও পাইছিল আব্দুল সামাদ। আরো দুজন সায়েন্টিস্ট ছিলেন, আপাতত আব্দুল সামাদের নামই মনে আছে, যে বইয়ের মধ্যে হয়তো বা লেখা পাবা আরো দুজন সায়েন্টিস্টের নাম। ওকে, আসো এখন হচ্ছে আমাদের পড়াশোনা, যা আমাদের এই চ্যাপ্টারে লাগবে ম্যাথ করার সময় তা নিয়ে। ওকে, সো আমরা এখন হচ্ছে দুইটা স্পেসিফিক ফোর্স নিয়ে পড়াশোনা করব, কারণ এই দুইটা ফোর্স তোমার এই পুরো চ্যাপ্টার জুড়ে লাগবে। শুধুমাত্র তুমি যে একটা সার্টেন টপিকের মধ্যে পাবা এমন না, এই চ্যাপ্টারে যতগুলো টপিক আছে সব টপিকের মধ্যে তুমি এই দুইটা জিনিস পাবা। একটা হচ্ছে নর্মাল রিয়াকশন বা উলম্ব প্রতিক্রিয়া, আর একটা হচ্ছে সুতার টান। যদিও আমরা সুতার টান নিয়ে আরও বিস্তারিত পড়াশোনা করব, আরও ম্যাথ সলভ করব, বাট আমি চাচ্ছিলাম ইনিশিয়াল একটা ধারণা তোমাদেরকে শুরুর দিনে দিয়ে রাখি, যেন পরবর্তীতে চ্যাপ্টারটা পড়ানোর সময় একটু সুবিধা হয়। ওকে, তাহলে প্রথমে আসো হচ্ছে নর্মাল রিয়াকশন। আচ্ছা, নর্মাল রিয়াকশন বা উলম্ব প্রতিক্রিয়া কোথায় পাওয়া যায়? বা এই উলম্ব প্রতিক্রিয়া কে দেয়? সারফেস দেয়। কোন সারফেস? যেই সারফেসগুলা পরস্পরের সাথে কন্ট্যাক্টে আছে। মানে সহজ কথা, আমরা কিন্তু এখন বল নিয়ে পড়াশোনা করতেছি, ঠিক আছে? এখন কিন্তু আমরা বলের মধ্যে চলে আসছি, দুইটা স্পেসিফিক টাইপের বল দিয়ে আমরা পড়াশোনা করব, দেন আমরা হচ্ছে যাব নিউটনের গতির প্রথম সূত্রের দিকে। ওকে, তার মধ্যে প্রথম যে ফোর্সটা সেটা হচ্ছে নর্মাল রিয়াকশন। আমরা জাস্ট ইনিশিয়াল কিছু ধারণা নিয়ে রাখবো, যেন ম্যাথ করার সময় আমাদের কনফিউশন তৈরি না হয়, কারণ এই ফোর্সগুলা তুমি প্রত্যেকটা ম্যাথের মধ্যেই পাবা। প্রথমটা হচ্ছে নর্মাল রিয়াকশন। আচ্ছা, নর্মাল রিয়াকশন কোথায় পাওয়া যায়? যেখানে কন্ট্যাক্ট আছে। যেখানে কি আছে? কন্ট্যাক্ট আছে। এটা একটা স্পর্শ বল, কন্ট্যাক্ট ছাড়া তুমি এই ফোর্স পাবা না। যেখানে কন্ট্যাক্ট আছে সেখানেই তুমি কি পাবা? নর্মাল রিয়াকশন পাবা। যেমন একটা খুব সুন্দর এক্সাম্পল বা খুবই প্র্যাকটিক্যাল এক্সাম্পল হইতে পারে, ধরো এই একটা সারফেস আছে, ঠিক আছে? একটা ভূমির মতো চিন্তা করতে পারো, এখানে আছে হচ্ছে ভূমি। এখন এই সারফেসের উপর তুমি একটা বস্তু রেখে দিছো। কি রেখে দিছো? রাখছো একটা বস্তু। ওকে, ধরো এইভাবে একটা বস্তু রাখা আছে। এখন আমাকে বলো তো, এই বস্তুটা উপর পৃথিবী একটা বল প্রয়োগ করবে না? এই বস্তুর উপর পৃথিবী অবশ্যই একটা বল প্রয়োগ করবে। কতখানি বল প্রয়োগ করবে? এমজি পরিমাণ বল প্রয়োগ করবে। কোন দিকে? নিচের দিকে। আচ্ছা, বস্তুটা কি নিচের দিকে যাচ্ছে? না, বস্তু তো নিচের দিকে যাচ্ছে না। ধরো তুমি ভূমির উপর একটা বস্তু রেখে দিছো, তার উপর তো পৃথিবী একটা বল প্রয়োগ করতেছে এমজি পরিমাণ, বাট বস্তু তো নিচের দিকে যাচ্ছে না। তার কারণ কি? তার কারণ বস্তুর উপর উপরের দিকে সমপরিমাণ আরও একটা ফোর্স আছে, সেটাই হচ্ছে নর্মাল রিয়াকশন। ওকে, এখানে সেটাই কি? সেটাই হচ্ছে নর্মাল রিয়াকশন। এখন এই নর্মাল রিয়াকশনটা কে কাকে দিছে? এইটা দিছে সারফেসটা বস্তুকে। সিমিলারলি বস্তুও কিন্তু সারফেসের উপর একটা নর্মাল রিয়াকশন প্রয়োগ করবে, সেটা কাজ করবে হচ্ছে নিচের দিকে। এই দিক কিন্তু আরও একটা নর্মাল রিয়াকশন আছে। বল সবসময় জোড়ায় জোড়ায় কাজ করে। সারফেস বস্তুর উপর উপরের দিকে একটা নর্মাল রিয়াকশন দিবে, ঠিক আছে? বস্তুও কিন্তু সারফেসের উপর নিচের দিকে একটা নর্মাল রিয়াকশন দিবে। বল সবসময় কি করবে? জোড়ায় জোড়ায় কাজ করবে, এবং ক্রিয়া বল আর প্রতিক্রিয়া বলের মান হবে সমান, দিক হবে বিপরীত। এখন তুমি বলতে পারো যে ভাইয়া এই এন আর এই এন এরা কি পরস্পরকে ক্যান্সেল করে দিবে? না, এদের মান সমান, দিক বিপরীত, বাট এরা পরস্পরকে ক্যান্সেল করবে না। কেন করবে না? কারণ এই এন কাজ করছে বস্তুর উপর, আর এই এন কাজ করছে নিচের মেঝে বা মাটির উপর। তো দুইটা ভেক্টর যখন একই বস্তুর উপর কাজ করে তখন তুমি তাদের লব্ধি বের করতে পারবা, বাট দুইটা ভেক্টর যদি সেপারেট দুইটা অবজেক্টের উপর কাজ করে তখন তুমি লব্ধি কিভাবে বের করবা, বা সেটার মানে কি? ধরো এখানে একটা বাস আছে, তুমি তার উপর 20 নিউটন বল দিছো। ওখানে একটা ট্রাক আছে, তার উপর তুমি 40 নিউটন বল দিছো। তোমার আমি বললাম লব্ধি বল কত? হোয়াট ডাজ ইট মিন? এটার কোনো মিনিংই নাই। যদি তুমি দুইটা বল একই সাথে বাসের উপর বা একই সাথে ট্রাকের উপর প্রয়োগ করতা তখন লব্ধি বল বের করা যাইতো, বাট দুইটা সেপারেট অবজেক্টের উপর দুইটা বল প্রয়োগ করছো, সেখানে তো লব্ধি বের করা আসলে মিনিংলেস। সিমিলারলি এখানে যখন বস্তুটা আছে, পৃথিবীও কি এমজি বলে টানতেছে, ওকে, আবার এই সারফেস ওকে উপরের দিকে নর্মাল রিয়াকশন দিচ্ছে বা উলম্ব প্রতিক্রিয়া দিচ্ছে।
যেহেতু সারফেসের উপর একটা উলম্ব প্রতিক্রিয়া দিচ্ছে, তার প্রতিক্রিয়া বল হিসাবে, এটাকেই ধরো ক্রিয়া বল, তার প্রতিক্রিয়া বল হিসাবে বস্তু আবার সারফেসের উপর একটা উলম্ব প্রতিক্রিয়া প্রয়োগ করবে। এই উলম্ব প্রতিক্রিয়া কাজ করতেছে বস্তুর উপর, এই উলম্ব প্রতিক্রিয়া কাজ করতেছে সারফেসের উপর। বল সবসময় জোড়া জোড়া কাজ করে। এখন তোমার মধ্যে আরো একটা কনফিউশন যে ভাইয়া বুঝলাম এইটার জোড়া এইটা, কিন্তু এইটার জোড়া কোথায় ভাইয়া? এইটার জোড়া আছে হচ্ছে পৃথিবীর উপর। দেখো এই এমজি পরিমাণ বলটা কে প্রয়োগ করছে বস্তুর উপর? পৃথিবী। বস্তুও তো পৃথিবীর উপর এমজি পরিমাণ বল প্রয়োগ করবে নিজের দিকে, সেইটা হচ্ছে এইটার অপর বল বা ওই যে জোড়ার আর একটা বল, ঠিক আছে? যেমন তুমি এভাবে চিন্তা করতে পারো, যেখানে যদি পৃথিবী থাকে, ঠিক আছে, ধরো এখানে পৃথিবী আছে, পৃথিবীর উপরেই বস্তুটা রাখা, সেই পৃথিবীর উপরেও বস্তু এমজি পরিমাণ একটা বল প্রয়োগ করতেছে। এইটা হচ্ছে একটা পেয়ার, আর এইটা হচ্ছে আর একটা পেয়ার। ওকে, আর এই এমজি আর এন একই বস্তুর উপর কাজ করছে, আবার এই এমজি আর এনও একই বস্তুর উপর কাজ করছে, পৃথিবীর উপর কাজ করছে। দেখো এমজি আর এন পৃথিবীর উপর কাজ করছে, আর এএমজি আর এন হচ্ছে বস্তুর উপর কাজ করছে। ওকে, সো তুমি এইটা আর এইটার লব্ধি বের করতে পারবা, বাট এইটা আর এইটার লব্ধি বের করতে পারবা না, এইটা আর এইটার লব্ধিও বের করতে পারবা না, কিন্তু এইটা আর এইটার লব্ধি বের করতে পারবা, কারণ এই দুইটা আবার একই বস্তুর উপর কাজ করছে। ওকে, সো ডোন্ট গেট কনফিউজড, এত কনফিউশনের কিছুই নাই, আমরা নর্মালিই শিখবো। আপাতত হচ্ছে জাস্ট একটু আইডিয়া নিতে থাকো যে যেখানে যেখানে কন্ট্যাক্ট থাকবে সেখানে নর্মাল রিয়াকশন থাকবে বা উলম্ব প্রতিক্রিয়া থাকবে, এবং উলম্ব প্রতিক্রিয়া সবসময় সারফেসের সাথে লম্ব বরাবর কাজ করবে। সো সারফেসের যেই পয়েন্টে তুমি উলম্ব প্রতিক্রিয়া নির্ণয় করতেছো, সেই পয়েন্টে একটা লম্ব আঁকলেই তুমি হচ্ছে উলম্ব প্রতিক্রিয়া বলে ডিরেকশন পেয়ে যাবা। সেটার মান কত হবে না হবে সেটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করবে, আমরা দেখবো, সমস্যা নাই। উলম্ব প্রতিক্রিয়া বলের মান শূন্যও হয়ে যেতে পারে। যেমন ধরো একটা লিফটের মধ্যে একটা বস্তু আছে, ঠিক আছে, এখন লিফটটা হঠাৎ করে দড়ি কেটে ধরো ফ্রি ফল হচ্ছে লিফটের, তখন উলম্ব প্রতিক্রিয়া কত? তখন উলম্ব প্রতিক্রিয়ার মান শূন্য। উলম্ব প্রতিক্রিয়ার মান শূন্য হইতে পারে, ওকে, বাট কখনো নেগেটিভ হবে না, বলের মান কখনো নেগেটিভ হয় না, ঠিক আছে, বুঝছি। আচ্ছা, এখন ধরো লেটস সাপোজ এরকম একটা বৃত্তাকার বস্তু আছে। ওকে, ধরো আমি এই বৃত্তাকার, ধরো পৃথিবীর কথা চিন্তা করো, এখানে একটা বস্তু রাখলাম, বা একটা বেলুনের কথা চিন্তা করো, এখানে আমি একটা বস্তু রাখলাম, এখানে আমি আর একটা বস্তু রাখলাম। ওকে, বলো তো উলম্ব প্রতিক্রিয়া বল কোন দিক কাজ করবে? বলো, কয়টা উলম্ব প্রতিক্রিয়া বল আছে? প্রথমত উলম্ব প্রতিক্রিয়া বল সার্কেলের ক্ষেত্রে যখন আঁকবা, এই পয়েন্টে যদি তুমি উলম্ব প্রতিক্রিয়া আঁকতে চাও, এই পয়েন্টে কি উলম্ব প্রতিক্রিয়া আছে? অবশ্যই আছে, এখানে কন্ট্যাক্ট আছে না, সংস্পর্শ আছে না, সংস্পর্শ যদি থাকে উলম্ব প্রতিক্রিয়া বল অবশ্যই থাকবে। তার মানে এই বরাবর আছে একটা উলম্ব প্রতিক্রিয়া বল, এখানে অঙ্কিত লম্ব বরাবর। আচ্ছা, আর এক কনফিউশন, এখানে আবার লম্ব কেমনে আঁকবো? খুবই সহজ, একটা গোলক বা একটা বৃত্তের উপর যে কোনো পয়েন্টে তুমি যদি লম্ব আঁকতে চাও, তুমি জাস্ট সেন্টার দিয়ে একটা লাইন এঁকে দাও, তাহলেই হয়ে যাবে। সো সেন্টার দিয়ে একটা লাইন আঁকলে সেটাই হয়ে যাবে আলটিমেটলি লম্ব। এই যে সেন্টার দিয়ে একটা লাইন আঁকো, এটাই লম্ব। এটাই কি? এটাই হচ্ছে লম্ব। তাহলে এই বরাবর কাজ করবে উলম্ব প্রতিক্রিয়া বল বা নর্মাল রিঅ্যাকশন। এটা কে কাকে প্রয়োগ করছে? এইটা হচ্ছে এই সারফেসটা বা এই যে গোলাকার বস্তুটা, সে এই পার্পেল কালারের বস্তুর উপর প্রয়োগ করছে। তাহলে বলো তো এই পার্পেল কালারের বস্তু এই গোলাকার বস্তুর উপরেও একটা সমপরিমাণ বল প্রয়োগ করবে না? অবশ্যই করবে, বিপরীত দিকে। তার মানে এই দিক কাজ করবে আরও একটা নর্মাল রিঅ্যাকশন। ওকে, সিমিলারলি এখানেও কন্ট্যাক্ট আছে, যদি কন্ট্যাক্ট থাকে তাহলে এখানেও থাকবে নর্মাল রিঅ্যাকশন, এবং সেটার ডিরেকশন কোন দিকে হবে? সেটার ডিরেকশন হবে হচ্ছে তলের সাথে লম্ব বরাবর উপরের দিকে। ওকে, এটা হচ্ছে বৃত্তাকার তলটা বা গোলাকার সারফেসটা এই বস্তুর উপর দিবে। সিমিলারলি বস্তু সারফেসের উপর একটা দিবে, সেটা হচ্ছে বিপরীত দিকে লম্ব বরাবর। ওকে, আবার এই পয়েন্টেও যেহেতু কন্ট্যাক্ট আছে, এখানেও একটা নর্মাল রিঅ্যাকশন থাকবে, সেটার ডিরেকশন হবে হচ্ছে তলের সাথে লম্ব বরাবর। ওকে, আবার এই বস্তু তলের উপর একটা বল প্রয়োগ করবে প্রতিক্রিয়া বল হিসেবে, সেটাও হবে তলের সাথে লম্ব বরাবর। মানে যেই দুটো সারফেস কন্ট্যাক্টে আছে তাদের সাথে পারপেন্ডিকুলার ডিরেকশনে কাজ করবে হচ্ছে নর্মাল ফোর্স বা নর্মাল রিঅ্যাকশন। মানে এই যে এই অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল, এগুলো সব কি 90 ডিগ্রি। নিচের দিকে এই দিকের অ্যাঙ্গেলগুলো সব 90 ডিগ্রি। বুঝছো? সহজ। আচ্ছা, আরও একটা এক্সাম্পল দিই। দেখো, তোমরা যদি আমি বলি, যারা পরে রেকর্ডেড দেখবা ওয়েবসাইট থেকে, তোমরা হচ্ছে এটা ট্রাই করবা, ঠিক আছে? ধরো এখানে আমি তোমাকে এরকম একটা ইনক্লাইন সারফেস দিলাম। আচ্ছা, এটা প্রথমে আমি করে দিই, এটা আসলে কি বলবো আর। ধরো এখানে একটা বস্তু আছে, ওকে, এরকম একটা বস্তু আছে, বুঝছো?
বলো এখানে নর্মাল রিয়াকশন কোন দিক কাজ করবে, চিন্তা করে দেখো তো। নর্মাল রিয়াকশন কি এই বরাবর কাজ করবে? আচ্ছা তোমার বস্তু কি এই সারফেসে রাখা, বস্তু যদি এই সারফেসে রাখতা তাহলে নর্মাল রিয়াকশন এই সারফেসের সাথে লম্ব বরাবর কাজ করতো। বস্তু রাখছো কোন সারফেসে? বস্তু তুমি রাখছো এই সারফেসে। কন্ট্যাক্ট কোথায়? কন্ট্যাক্ট তো এখানে, যেখানে সারফেস কন্ট্যাক্টে আসে সেই পয়েন্টে লম্ব আঁকা লাগবে, ওই কন্ট্যাক্টের সাথে লম্ব আঁকতে হবে, সেই দিক কাজ করবে হচ্ছে নর্মাল রিয়াকশন। দ্যাট মিন্স নর্মাল রিয়াকশন কাজ করবে এই দিকে। এটা কোন নর্মাল রিয়াকশন? সারফেস বস্তুর উপর যেটা দিবে সেই নর্মাল রিয়াকশন, ঠিক আছে? বস্তুও তো সারফেসের উপর একটা দিবে, ট্রু। বস্তু কি সারফেসের উপর একটা নর্মাল রিয়াকশন দিবে না সমপরিমাণ? অবশ্যই দিবে। সেটা হচ্ছে এই দিকে, এই বরাবর কাজ করবে। ওকে, তাহলে ওইটা সারফেস বস্তুকে দিতেছে আর এইটা বস্তু সারফেসকে দিতেছে। বুঝছো? সহজ। ওকে, গুড। দেন ধরো আমি যদি আরেকটু কম্পোজিট একটা ছবি আঁকতে চাই, ধরো আরেকটু কমপ্লেক্স, হালকা, বেশি না, হালকা কমপ্লেক্স, ধরো এই, ঠিক আছে? এরকম কিছু একটা আছে, এটা হচ্ছে ধরো একটা শেপ, হ্যাঁ? ওই যে তোমার জ্যামিতি বক্সের মধ্যে বিভিন্ন শেপ পাওয়া যায় না, ধরো তার মধ্যে একটা শেপ হচ্ছে এটা। এখন এই শেপটাকে তুমি রাখছো ভূমির উপরে। কিসের উপর রাখছো? ভূমির উপর। এভাবে ভূমির উপর রাখা দিছো। ওকে, গুড। এখানে ধরো আরো একটা শেপ আছে, কোথায়? এখানে। লেটস সাপোজ এখানে আছে আরো একটা শেপ, ঠিক আছে? এটা আর একটা শেপ, এবং এই দুজনকে জয়েন করে আছে আরো একটা শেপ। কি বলেন ভাইয়া? হ্যাঁ, ধরো এরকম, ঠিক আছে? মানে মেলা কাহিনী। ওকে, এরকম এরকম একটা সিস্টেম তোমাকে আমি দিয়েছি, দিয়ে বলছি বলো তো এখানে কতগুলো নর্মাল রিয়াকশন আছে, বের করতে পারবা? শুনো, যেখানে যেখানে কন্ট্যাক্ট আছে সেখানেই নর্মাল রিয়াকশন আছে। তুমি প্রথমে দেখো তো কন্ট্যাক্ট কোথায় কোথায় আছে। আমরা প্রথমে এখানে একটা কন্ট্যাক্ট দেখতে পাচ্ছি, তাই না? এই দুইটার মধ্যে একটা কন্ট্যাক্ট আছে। যদি কন্ট্যাক্ট থাকে তাহলে অবশ্যই নর্মাল রিয়াকশন থাকবে। বলো এই যে বস্তুটা, সে ওই বস্তুর উপর কোন দিকে নর্মাল রিয়াকশন প্রয়োগ করবে? কন্ট্যাক্টের সাথে লম্ব বরাবর, এই যে এই দিকে, ঠিক আছে? কন্ট্যাক্টের সাথে লম্ব বরাবর, বস্তুর সাথে না, বস্তু যেমন খুশি থাকুক, কন্ট্যাক্ট যেটা সেই কন্ট্যাক্টের সাথে লম্ব বরাবর কাজ করবে নর্মাল রিয়াকশন। ওকে, সিমিলারলি ওই বস্তু আবার এই বস্তুর উপর একটা নর্মাল রিয়াকশন দিবে, সেটা কোন দিকে? সেটা হবে হচ্ছে এই দিকে। ওকে, এই গেল। আবার দেখো এখানেও একটা কন্ট্যাক্ট আছে, এই বস্তুর সাথে ভূমির একটা কন্ট্যাক্ট আছে, তাহলে ভূমি কি করবে? ভূমি এই বস্তুর উপর একটা নর্মাল রিয়াকশন প্রয়োগ করবে, আবার বস্তুও কি করবে? ভূমির উপর একটা নর্মাল রিয়াকশন প্রয়োগ করবে। সেম কাহিনী এখানেও, ভূমির সাথে কন্ট্যাক্ট আছে, ভূমি বস্তুর উপর একটা নর্মাল রিয়াকশন প্রয়োগ করবে, বস্তুও কি করবে? ভূমির উপর একটা নর্মাল রিয়াকশন প্রয়োগ করবে। শেষ না, আরও একটা কন্ট্যাক্ট আছে, কোথায়? এই যে এখানে একটা কন্ট্যাক্ট আছে। দেখি কন্ট্যাক্টটা একদম ভার্টিক্যাল, একদম উলম্ব বরাবর। তাহলে নর্মাল রিয়াকশন কোন বরাবর হবে? দেখো এই বস্তু এই বস্তুর উপর নর্মাল রিয়াকশন প্রয়োগ করবে এই দিকে, আবার এই বস্তু এই বস্তুর উপর নর্মাল রিয়াকশন প্রয়োগ করবে এইদিকে। ওকে, সো যেখানে যেখানে আমরা কন্ট্যাক্ট পাবো সেখানে সেখানেই আমাদের নর্মাল রিয়াকশন আঁকতে হবে। প্রশ্ন হচ্ছে সবসময় কি আমরা এরকম জোড়ায় জোড়ায় নর্মাল রিয়াকশন আঁকবো? না, আমরা ফ্রি বডি ডায়াগ্রাম যখন আঁকা শিখবো তখন আমরা বুঝে যাব যে কোনটা আমাদের আঁকতে হবে এবং কোনটা আমাদের আঁকতে হবে না, সেটা আমরা একটু পরেই শিখবো ফ্রি বডি ডায়াগ্রাম আঁকার সময়। ঠিক আছে, আই গেস উলম্ব প্রতিক্রিয়া সম্পর্কে আমাদের খুব সুন্দর একটা ধারণা চলে আসছে। কারো মধ্যে আর কনফিউশন কাজ করা উচিত না যে উলম্ব প্রতিক্রিয়া কিভাবে কাজ করে এবং কিভাবে আঁকতে হবে। সবসময় কন্ট্যাক্ট যেখানে আছে সেই কন্ট্যাক্টের সাথে লম্ব বরাবর এটা কাজ করবে জোড়ায় জোড়ায়। যারা দুইজন পরস্পরের সাথে কন্ট্যাক্টে থাকবে উভয়ের উপরেই উলম্ব প্রতিক্রিয়া কাজ করবে, বাট সবসময় আমাদের আঁকা লাগবে না, যেটা দরকার আমরা সেটাই আঁকবো। ঠিক আছে, বাট কাজ করবে দুইটা। ওকে, সো নর্মাল রিয়াকশন গেল। এবার হচ্ছে টেনশন ফোর্স বা সুতার টান। আচ্ছা এটা খুব ইম্পর্টেন্ট, এইটা যে তোমার এই পুরা ইন্টারমিডিয়েট লাইফে কি পরিমাণ কাজে লাগবে ভাই সুতার টান। আমরা সুতার টান নিয়ে আরো বিস্তারিত আর একটা ক্লাস করব। সুতা নিয়ে বহুত কিছু আছে, পুলির মধ্যে গিয়ে পড়া লাগবে, উলম্ব তলে বস্তু ঘোরানো, সিস্টেম টানা, বহুত কিছু। জড়তার ভ্রামকের ওখানে গিয়েও সুতা আছে, টর্কের ওখানে গিয়েও সুতা আছে। সো এই সুতার টান তোমার সব জায়গাতেই লাগবে কম বেশি। সো আমরা ইনিশিয়ালি হচ্ছে সুতার টান সম্পর্কে কিছুটা ধারণা নিয়ে নিব। আচ্ছা, প্রথম কথা, বইয়ে ম্যাক্সিমাম যত কেস আছে ম্যাক্সিমাম কেসে আমরা হচ্ছে ভরহীন সুতা বা ম্যাসলেস স্ট্রিং নিয়ে কাজ করব। ওকে, সো আমাদের ম্যাক্সিমাম কাজ হবে কি নিয়ে? ম্যাসলেস স্ট্রিং বা ভরহীন সুতা নিয়ে। লেখো মাসলেস স্ট্রিং। ওকে, ভর নাই, সুতার ভর আমরা কনসিডার করি না বা ম্যাথ করার সময় কনসিডার করব না, আদারওয়াইজ আমাদের যে অ্যাজাম্পশনগুলো আছে সেই অ্যাজাম্পশনগুলো ভুল হয়ে যাবে। ওকে, এখন ধরো
আমি তোমাকে বললাম এই দেয়াল থেকে তুমি একটা বস্তুকে ঝুলাই দিছো কিভাবে? একটা সুতার সাহায্যে। এরকম বস্তু কোথায় ভাইয়া? এখানে। কোথায়? এখানে। তুমি আমাকে বলো তো, এটা যদি পৃথিবীতে যদি এই দুর্ঘটনাটা ঘটে থাকে, পৃথিবী কি এই বস্তুকে টানবে না নিচের দিকে? অবশ্যই টানবে। কত বলে টানবে? এমজি বলে টানবে। সেই বস্তুর উপর পৃথিবী কিন্তু বল প্রয়োগ করবে। কত বলে? এমজি পরিমাণ বলে। তাহলে বস্তু কেন পড়ে যাচ্ছে না? বস্তুর তো নিচের দিকে পড়ে যাওয়ার কথা ছিল, বাট বস্তু কি পড়তেছে না? বস্তু কিন্তু পড়তেছে না। একটা সুতার মধ্যে বস্তু বেঁধে তুমি ঝুলে রাখছো, ধরো হাত দিয়ে ভাবে ধরে রাখছো, বস্তু কি পড়ে যায়? না, বস্তু তো ঝুলে থাকে। পৃথিবী কি বস্তুকে টানতেছে না? টানতেছে। স্টিল বস্তু পড়তেছে না, তার মানে উপরের দিকেও বস্তুর উপর একটা বল কাজ করতেছে। এটাই হচ্ছে সুতার টান। ঠিক আছে, এটাই হচ্ছে সুতার টান বা টেনশন ফোর্স। তোমার টেনশন না, এটা সুতার টেনশন। ঠিক আছে, ওকে। এবং মজার ব্যাপার হচ্ছে এই সুতার টান কিন্তু একটা না, জোড়ায় জোড়ায় কাজ করে। সিমিলারলি এখানেও একটা সুতার টান থাকবে, এবং এই সুতার টানটা কাজ করবে হচ্ছে যেই সিলিং থেকে তুমি সুতাটাকে ঝুলাই দিছো তার উপর। তুমি যদি হাত থেকে ঝুলাই দাও সেক্ষেত্রে এই সুতার টানটা কাজ করবে হাতের উপর। লেটস সাপোজ তুমি হাত থেকে ঝুলাই দিছো, একটু বলেই দিই, নাহলে তোমরা আবার ভুলে যাবা। এটা হচ্ছে হাত, ওকে। হাত তো তোমরা বুঝোই আই গেস, 5টা আঙুল না? হ্যাঁ, 5টা আঙুল। ও মাই গড, কি আঁকলাম ভাই। যাই হোক, এটা হচ্ছে আমাদের হাত, এবং হাত থেকে হচ্ছে আমরা একটা সুতা ঝুলাই দিচ্ছি এরকম। এখানে হচ্ছে একটা বস্তু আছে, ওকে। এই বস্তুকে পৃথিবী টানতেছে এমজি বলে, ঠিক আছে। সুতা টানতেছে হচ্ছে টি বলে, ওকে। এই দিকে আরও একটা টান বল আছে, এই টান বলটা কাজ করতেছে হচ্ছে হাতের উপর। কার উপর? হাতের উপর, ওকে। তাহলে এখানে বলো তো পেয়ার কোনটা? বলো পেয়ার কোনটা? এই টি আর এমজি, এটা কি ফোর্সের পেয়ার? দ্য অ্যান্সার ইজ নো। ক্রিয়া প্রতিক্রিয়া বল মানে কি? ধরো তুমি একটা বস্তুর উপর বল প্রয়োগ করছো, সেই বস্তুটা তোমার উপরেও বল প্রয়োগ করছে, এরা হচ্ছে পরস্পরের ক্রিয়া প্রতিক্রিয়া বল। এখানে এমজি বল কে কার উপর প্রয়োগ করছে? পৃথিবী বস্তুর উপর। তাহলে বস্তু পৃথিবীর উপর যে বলটা প্রয়োগ করবে সেটা হবে এমজির আর একটা পেয়ার, ওকে। এই টান বল কি বস্তু পৃথিবীর উপর প্রয়োগ করছে? না। তাহলে এমজি আর টান বল কেন পেয়ার হবে? এর তো পেয়ার হওয়ার কোনো রিজনই নাই। তাহলে দেখো নিচে অবশ্যই পৃথিবী আছে। কি আছে? পৃথিবী, এটা হচ্ছে মাদার আর্থ। এখন পৃথিবী বস্তুকে টানছে এমজি বলে, তাহলে বস্তু পৃথিবীর উপর একটা বল প্রয়োগ করবে এমজি পরিমাণ, কোন দিকে? উপরের দিকে। এই দুইটা হচ্ছে পেয়ার, হ্যাঁ, অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার। সিমিলারলি এই টান বল কে কার উপর প্রয়োগ করছে? দেখো এটা বস্তুর উপর কাজ করতেছে, কে প্রয়োগ করছে? তুমি যখন হাত দিয়ে ধরে রাখো তোমার কষ্ট হয় না? তোমার তো বল প্রয়োগ করা লাগে, এই টান বলটা তো তুমি প্রয়োগ করতেছো উপর থেকে। সুতার উপর বা বস্তুর উপর কে প্রয়োগ করতেছে? তুমি প্রয়োগ করতেছো ভাই। আর এই যে টান বলটা, এইটা বস্তু তোমার উপর প্রয়োগ করতেছে। এইটা তুমি বস্তুর উপর প্রয়োগ করতেছো, এটা বস্তু তোমার উপর প্রয়োগ করতেছে সুতার মাধ্যমে। এরা হচ্ছে একজন আরেকজনের পেয়ার। বুঝছো? সহজ একদম। তাহলে এরা হচ্ছে পরস্পরের পেয়ার এবং এরা হচ্ছে পরস্পরের পেয়ার। ডোন্ট গেট কনফিউজড। বাট এখানে আরেকটু বোঝার মতো ব্যাপার আছে। পেয়ারে আমার টোটাল 4টা ফোর্স আছে, এই পেয়ার এবং এই পেয়ার মিলে। এই ফোর্সগুলা কে কার উপর কাজ করতেছে? দেখো যে এমজি বল এটা বস্তুর উপর কাজ করতেছে, এই টান বল বস্তুর উপর কাজ করতেছে, এই টান বল কাজ করতেছে হাতের উপর। সো বল কে প্রয়োগ করতেছে সেটা যতটুকু ইম্পর্টেন্ট, তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বল কাজ করতেছে কার উপর এই চ্যাপ্টারে। কারণ এই চ্যাপ্টারে যখন আমরা ম্যাথ করবো আমাদের দেখা লাগবে একটা বস্তুর উপর কি কি বল কাজ করতেছে। তো তখন তোমার ছবি এঁকে বোঝা লাগবে। তুমি যদি মনে করো এই টান বল এই বস্তুর উপর কাজ করছে, না না, তোমারে বললো এই বস্তুর মোশন নির্ণয় করো, ঠিক আছে? টান বল আর এমজির ক্রিয়ায় বস্তুর মোশন নির্ণয় করো। ধরো পুলি থেকে একটা ম্যাথ আসছে, তখন তুমি যদি মনে করো যে বস্তুর উপর টান বল এইটা, তাহলে তো সমস্যা। বস্তুর উপর টান বল তো এইটা না, বস্তুর উপর টান বল হচ্ছে এইটা, ওকে। সো টান বল কার উপর কাজ করতেছে বা কোন বল কার উপর ক্রিয়াশীল সেটা বোঝাটা অনেক ইম্পর্টেন্ট। এবং টান বলের ডিরেকশন বের করার একটা খুব সুন্দর নিয়ম আছে যেটাকে বলে হচ্ছে ছাতা নিয়ম, ঠিক আছে? ছাতা রুলস, ঠিক আছে? আমরা দেখবো একটু পর, সমস্যা নাই। আচ্ছা, আমরা আরো দুই একটা টান বলের এক্সাম্পল দেখি, তারপর আমরা ছাতা রুলসে যাব। জীবনটা আসলে ছাতার মতো, যেখানে সেখানে খুলে যাচ্ছে ভাই, ওকে। এই যেখানে খোলা দরকার সেখানে খুলতেছে না, কি আর বলবো। তো ধরো আমাদের এখানে হচ্ছে একটা বস্তু আছে, বুঝো ভালো মতো। এটার উপর হচ্ছে তুমি বল প্রয়োগ করছো, ঠিক আছে? এটার উপর তুমি কি করছো? এফ পরিমাণ বল প্রয়োগ করছো। ধরো এইটা হচ্ছে তুমি, এটাকে এটা হচ্ছে তুমি, ঠিক আছে? তুমি কি করছো? ওর উপর এফ পরিমাণ বল প্রয়োগ করছো এই সুতার উপর। এখন আমাকে বলো তো, সুতা বস্তুর উপর একটা বল প্রয়োগ করবে না? অবশ্যই করবে। সুতার উপর তুমি এফ পরিমাণ বল প্রয়োগ করছো, সুতা বস্তুর উপর একটা বল প্রয়োগ করবে, সেটা কি হবে? সেটা হবে হচ্ছে টান বল।
এই দিকে না গো, সুতা বস্তুর উপর বল প্রয়োগ করবে এই দিকে, সেইটা হবে হচ্ছে টান বল। সেটা কি? সেটা হচ্ছে টান বল। যে তুমি সুতার উপর বল প্রয়োগ করতেছো, আলটিমেটলি সেই বলটা হচ্ছে বস্তুর উপর গিয়ে কাজ করতেছে। সো সুতা বস্তুর উপর যে বলটা প্রয়োগ করছে সেটা হচ্ছে টান বল। ওকে, গুড। আবার ধরো এরকম, এই ধরো এখানে মাল্টিপল বস্তু আছে, সবই কিন্তু আমাদের দেখা লাগবে এই চ্যাপ্টার জুড়ে, কিন্তু এগুলো নিয়ে আলোচনা। হ্যাঁ, তোমার কাছে মনে হতে পারে ভাই কি না কি পড়াচ্ছে, না পুরো চ্যাপ্টার এগুলাই পড়া লাগবে ভাই। এখানে একটা বস্তু আছে, এখানে ধরো আরেকটা বস্তু আছে, ঠিক আছে? এর জন্য একটা ইনিশিয়াল আইডিয়া দিয়ে রাখতেছি। তো ধরো এরা না সুতা দিয়ে আবদ্ধ বা স্ট্রিং দ্বারা আবদ্ধ, এদের মাঝখানে একটা সুতা আছে, সিমিলারলি এদের মাঝখানেও হচ্ছে একটা সুতা আছে। ওকে, আর এখানে ধরো একটা বস্তু আছে, কোথায়? এখানে, ঠিক আছে? এরকম এরকম সেই ব্যক্তি হচ্ছে এই সুতা ধরে টানতেছে, কোন দিকে? ওই দিকে টানতেছে। তাহলে দেখো ব্যক্তি এফ পরিমাণ বল প্রয়োগ করবে, বুঝলাম। তার মানে এই বস্তুর উপর একটা টান বল কাজ করবে, সেটা হচ্ছে T1। ওকে, সিমিলারলি এই বস্তু যখন আগাবে ওর সাথে তো ও বাধা আছে, তাহলে ও কি ওকে সাথে করে নিয়ে যাবে না? কেমনে নিয়ে যাবে? আর একটা টান বল প্রয়োগ করার মাধ্যমে। সো দেখা যাবে ওর উপরেও একটা টান বল কাজ করতেছে, T2। এখন প্রথম বস্তু দ্বিতীয় বস্তুর উপর যদি একটা টান বল প্রয়োগ করে, দ্বিতীয় বস্তু প্রথম বস্তুর উপর একটা প্রতিক্রিয়া বল হিসেবে টান বল প্রয়োগ করবে, সেটা হচ্ছে এই দিকে, সেটাও T2। খেয়াল করে দেখো, আমি না এই দুইটা টান বলের মান সমান লিখছি, সিমিলারলি এই সুতাতেও আমি দুইটা টান বলের মান সমান লিখছি, এই দুইটা টান বলের মান সমান লিখছি, বাট যখনই সুতা চেঞ্জ হয়েছে, এখানে আমি দিছি টান বল T1, এখানে আমি দিছি টান বল T2। এটা একটু মাথায় রাখতে হবে। যদি আমাদের স্ট্রিং ম্যাসলেস হয়, যেটা মোস্ট অফ দ্য কেসেসই হবে, ম্যাক্সিমাম কেসে হবে, যদি ম্যাসলেস স্ট্রিং হয় বা ভরহীন সুতা হয়, লেখো যদি ম্যাসলেস স্ট্রিং হয় বা ভরহীন সুতা হয়, তাহলে একটা নির্দিষ্ট সুতার প্রত্যেকটা বিন্দুতে ঘর্ষণ বল বলতেছি, টান বলের মান সমান হবে কি? যদি ম্যাসলেস স্ট্রিং হয় তাহলে একটা নির্দিষ্ট সুতার প্রতিটা বিন্দুতে টান বলের মান সমান হবে। মান সমান হবে, ডিরেকশন বলাটা টাফ। ওকে, যেমন তোমার আমি বললাম এই পয়েন্টে টান বলের ডিরেকশন কোন দিকে সেটা বলা টাফ। ওকে, সেটা আমাদের কনসার্ন না, বাট মান সমান হবে টান বলের, ঠিক আছে? টান বলের মান কি হবে? সমান হবে, ঠিক আছে? ইনফ্যাক্ট আমাদের প্রতিটা বিন্দুতে টান বলের মান বের করার দরকার নেই, আমাদের জাস্ট বের করা লাগবে হচ্ছে এই এইজগুলাতে যেখানে কানেকশন আছে সেখানে টান বল কত, ঠিক আছে? মাঝখানে টান বল কত হইলো না হইলো সেগুলো আমাদের কনসার্ন না, আমাদের জাস্ট দেখা লাগবে এই কৌণিক পার্টগুলো বা হচ্ছে কোণার পার্টগুলো যেখানে বস্তু যুক্ত বা হাতের সাথে যুক্ত বা দেয়ালের সাথে যুক্ত, সেখানে টান বল কত সেটা বের করাটা হচ্ছে আমাদের কনসার্ন। আর যদি ম্যাসলেস স্ট্রিং হয় তো একটা নির্দিষ্ট সুতার মধ্যে প্রত্যেকটা বিন্দুতে টান বল কি হবে? সমান হবে। বাট যখনই সুতা চেঞ্জ হয়ে যাবে টান বলের মান চেঞ্জ হয়ে যাবে। সেমও থাকতে পারে, বাট বেশিরভাগ ক্ষেত্রেই টান বলের মান চেঞ্জ হয়ে যায় যদি সুতা চেঞ্জ হয়ে যায়। ওকে, তাহলে দেখো এখানে একটা সুতা, এখানে আবার আরেকটা সুতা, এর জন্য টান বল চেঞ্জ হয়েছে। বাট একটা নির্দিষ্ট সুতার ভিতরে দুইটা এই যে টান বলের মান কি হবে? অবশ্যই সমান হবে। বুঝতে পারছি? কোনো কনফিউশন আছে? নাই, গুড। এখন লেখো ছাতা রুলস। কি? ছাতা রুলস। আচ্ছা, সুন্দর জিনিস। ওকে, এটা আমিও জানতাম না, এটা আমিও নতুন দেখছি। ছাতা রুলস জিনিসটা কি? এটা হচ্ছে টান বলে ডিরেকশন বের করার খুব সুন্দর একটা রুলস। ধরো তুমি একটা বস্তুর উপর টান বলের দিক বের করতে চাও, মান বের করা তো সহজ হয়ে যাবে, আমরা দেখবো মান বের করা খুব ইজি। ডিরেকশন নিয়ে হচ্ছে আমরা কনফিউজ থাকি যে এই বস্তুর উপর টান বল কোন দিক কাজ করবে, ওই বস্তুর উপর টান বল কোন দিক কাজ করবে। তুমি যেই বস্তুর উপর টান বল চাও সেটার উপর দাঁড়ায় একটা ছাতা খুলে দাও, তাইলেই হয়ে যাবে। কি? ইয়েস। ধরো তুমি এইটা, হ্যাঁ এই কেসটা দেখলে তুমি বুঝে যাবা। তুমি বুঝতেছো না কোন বস্তুর উপর টান বল কোন দিক কাজ করতেছে। ধরো এই, ঠিক আছে? ওকে, এখানে এই, এখানে ধরো এই, ওকে, এখানে ধরো এই, তিনটা বস্তু আছে এবং এরা সবাই পরস্পরের সাথে সুতা দিয়ে যুক্ত। কি দিয়ে যুক্ত? সুতা। এখানে একটা সুতা আছে, ওকে, এখানে একটা সুতা আছে, আর ধরো এখানে একটা সুতা আছে। ওকে, ওই দিক থেকে আমরা বল প্রয়োগ করব। সো আলটিমেটলি সবগুলা বস্তুর উপরেই বল কাজ করবে। এখন বস্তুগুলা যুক্ত তো সুতার মাধ্যমে, সো বলটা হবে হচ্ছে টান বল। যেখানে তুমি দেখবা সুতা, শিকল, দড়ি, তোমার বোঝা লাগবে সেখানে টান বলের কোনো না কোনো একটা কাহিনী আছে, এগুলোর ভিতরেই টান বল কাজ করে। ওকে, এখন তুমি বললে আচ্ছা এই বস্তুর উপর টান বল কোন দিক কাজ করবে? আচ্ছা, প্রথম কথা, এই বস্তুর কয় পাশে সুতা আছে? এক পাশে সুতা।
এই পাশে। তো তুমি একটা কাজ করো, এই পাশে দাঁড়ায়, ধরো তুমি এই পাশে দাঁড়াবা, দেখো নিয়মটা কত সহজ, এই পাশে দাঁড়াবা, দাঁড়ায় একটা ছাতা খুলে দিবা। কি করবা? ছাতা খুলবা। আচ্ছা ছাতা খুললে ছাতা দেখতে কিরকম হবে? এরকম দেখতে হবে, তাহলে টান বল এইদিকে। একদম সহজ, ঠিক আছে? তাহলে এই বস্তুর উপর একটাই টান বল, কারণ একটাই সুতা আছে, এবং সেটা ডিরেকশন কোন দিকে? ছাতা খুললে যেদিকে হবে সেই দিকে। ওকে, তাহলে আমরা বুঝে গেলাম এই টান বল যেটা, সেটা হচ্ছে এই বস্তুর উপর কাজ করতেছে। এখন বলো এই বস্তুর উপর টান বল কয়টা হবে? এই বস্তুর দুই দিকেই সুতা আছে, তার মানে দুই দিকেই টান বল থাকবে। আচ্ছা এই দিকে টান বল কেমনে পাবো, বা এই সুতায় টান বল কতটুকু? খুবই সহজ, তুমি এই দিক তাকায় ছাতা খুলো। যদি তুমি এই দিক তাকায় ছাতা খুলো, ছাতা কোন দিক খুলবে? ছাতা খুলবে এই দিকে। ওকে, তো আমার টান বল কোন দিকে হবে? এই বস্তুর উপর টান বল এই দিকে। শেষ, সহজ। তুমি বললা ভাইয়া এই বস্তুর উপর ওই দিকে টান বল কত? তুমি ওই দিকে তাকাও, তাকায় হচ্ছে ছাতা খোলো। ঠিক আছে, কি করো? ছাতা খোলো। কোন দিক খুলবে? ছাতা ওই দিকে, তার মানে এই বস্তুর উপর ওই দিকে টান বল হচ্ছে এই দিক বরাবর। ওকে, সিমিলারলি এই বস্তুর উপরে দুইটা টান বল, একটা এই দিকে, একটা এই দিকে। বুঝছো? একদম সহজ। ভাইয়া এই বস্তুর উপর টান বল কোন দিকে? সুতা কোন দিকে? ওই দিকে। ওই দিক তাকায় ছাতা খুলো। ছাতা কোন দিক খুলবে? ওই দিক খুলে যাবে, তারপর টান বল ওই দিকে। শেষ। ভাই হাতের উপর টান বল কোন দিকে? হাতের সুতা কোন দিকে? এই দিকে। তাহলে এই দিক তাকায় ছাতা খুলো। ছাতা খুলতেছে এই দিকে, তার মানে টান বলো হাতের উপর এই দিকে। ঠিক আছে, নিয়ম খুব সহজ। তাহলে এখন বলো তো কোন টান বলের মান কি হবে? দেখো একটা নির্দিষ্ট সুতার মধ্যে টান বলের মান হবে সেম। তার মানে ধরো এই সুতাতে টান বল হচ্ছে T1। ওকে, তাহলে এটা কি হবে? এটা হবে T2। অবশ্যই সেম হবে না, ডিফারেন্ট সুতা। আচ্ছা এইটা কি ডিফারেন্ট হবে না? ম্যাসলেস স্ট্রিং। যদি ম্যাসলেস স্ট্রিং হয় একটা নির্দিষ্ট সুতার মধ্যে, এইচ গুলাতে টান বলের মান কি হবে? সেম। তার মানে এটা যদি T2 হয় এটাও কি হবে? T2। সিমিলারলি এটা যদি T3 হয় এটাও হবে T3। এখন তোমার যদি আমি বলি, ধরো এটা আমার প্রথম বস্তু, 1 নাম্বার বস্তু, এটা আমার 2 নাম্বার বস্তু, এইটা আমার 3 নাম্বার বস্তু। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 1, প্রথম বস্তুর উপর কয়টা বল কাজ করছে? প্রথম বস্তুর উপর দুইটা বল কাজ করছে, একটা হচ্ছে T1 আর একটা হচ্ছে T2। এটা আমাদের লাগবে ম্যাথ সলভ করার সময়। কে কার উপর বল প্রয়োগ করছে সেটা খুব বেশি ম্যাটার করতেছে না, বল কার উপর কাজ করতেছে সেটা ম্যাটার করবে বেশি এই চ্যাপ্টারে। ওকে, যেমন এই T1 এটা কে প্রয়োগ করছে? এই পাশ থেকে কোনো একজন আছে যে কিনা টানতেছে পুরো সিস্টেমটাকে, সে প্রয়োগ করছে, সেটা কনসার্ন না। কার উপরে কাজ করছে? প্রথম বস্তুর উপর, সেটা হচ্ছে কনসার্ন। তাহলে দেখো প্রথম বস্তুর উপর কয়টা বল? দুইটা, একটা ডান দিকে T1 আর একটা হচ্ছে বাম দিকে টান বল T2। সিমিলারলি দ্বিতীয় বস্তুর উপর কয়টা বল? দুইটা, একটা ডান দিকে T2 একটা বাম দিকে T3। আচ্ছা কে কোনটা প্রয়োগ করছে সেটা কি ম্যাটার করে? সেটা ম্যাটার করে না, তাও তুমি জেনে রাখতে পারো, জেনে রাখা ভালো। এই T2 প্রয়োগ করছে হচ্ছে প্রথম বস্তু, এই T3 প্রয়োগ করছে হচ্ছে তৃতীয় বস্তু। তুমি বললে ভাই এটা তো দ্বিতীয় বস্তুর বল, তো বল কি নিজে নিজের উপর প্রয়োগ করবে নাকি? না, অবশ্যই অন্য কেউ প্রয়োগ করবে। T2 T3 দ্বিতীয় বস্তুর উপর কাজ করতেছে, বাট প্রয়োগ করতেছে কে? প্রথম বস্তু দ্বিতীয় বস্তুর উপর T2 পরিমাণ বল প্রয়োগ করবে, তৃতীয় বস্তু দ্বিতীয় বস্তুর উপর T3 পরিমাণ বল প্রয়োগ করবে, আর ফাইনালি তৃতীয় বস্তুর উপর বল কাজ করবে হচ্ছে T3, সেটা প্রয়োগ করবে কে? দ্বিতীয় বস্তু। বুঝছো? একদম সহজ কাহিনী টান বলের। আই গেস ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। ওকে, পারার কথা। আরো দু একটা এক্সাম্পল দেখবা। আচ্ছা আরো একটা সুন্দর এক্সাম্পল হইতে পারে হচ্ছে এরকম, যেমন ধরো এটা চিন্তা করতে পারো, ধরো এখান থেকে একটা বস্তু ঝুলাই দিছো, এখান থেকে হচ্ছে আরেকটা। ঠিক আছে, ধরো বস্তু আছে হচ্ছে এখানে, কোথায়? হ্যাঁ বস্তু আছে এখানে এরকম। ঠিক আছে, এই বরাবর আছে একটা সুতা, কোন বরাবর? এই বরাবর, এবং এই বরাবর আছে হচ্ছে আরেকটা সুতা। এরকমও কিন্তু হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। তাহলে বলো তো এখানে টান বল কোন দিকে? এখানে টান বল হচ্ছে এইদিকে। কোন দিকে? এইদিকে, সেটা হচ্ছে T1। এখানে টান বল হচ্ছে এইদিকে, সেটা হচ্ছে T2। এটা বস্তুর উপর। যদি বলে যে সিলিং থেকে টান সুতা ঝুলাই দেওয়া হয়েছে সেখানে টান বল কত? যেমন এই সিলিং এর উপর, এই সিলিং এর উপর টান বল হচ্ছে এইদিকে, সেটার মান কত হবে? T1। ম্যাসলেস স্ট্রিং, একটা নির্দিষ্ট সুতার মধ্যে টান বল সমান। সিমিলারলি এই সিলিং এর উপর টান বল কাজ করবে এইদিকে, সেটা হবে T2। ম্যাসলেস স্ট্রিং, টান বলের মান হবে সমান, বাট ডিরেকশনটা উল্টা হবে। ক্লিয়ার? গুড। আর একটা জিনিস মাথায় রাখো, টান বল একটা অভ্যন্তরীণ বল। বাহ্যিক বল এবং অভ্যন্তরীণ বল নিয়ে আমরা পড়াশোনা করব, সমস্যা নাই, বাট আপাতত জেনে রাখো টান বল হচ্ছে সিস্টেমের ইন্টারনাল ফোর্স। ওকে, টান বল কি? টান বল একটি অভ্যন্তরীণ বল বা সিস্টেমের ইন্টারনাল ফোর্স, অভ্যন্তরীণ বল। ক্লিয়ার গাইস? সহজ একদম, মনে থাকবে। অনেকগুলা ইনফরমেশন পেয়ে গেছো টান বলের ব্যাপারে।
এবার কিন্তু আর ভোলা যাবে না। আচ্ছা, কপি কলের সাথে একটু পরিচয় করাই দিই, কয়েকদিন পরে পরিচিত হয়ে যাবো, সো ইটস বেটার আগে থেকে পরিচিত হও কপি কলের সাথে। আচ্ছা দেখো, এই যে পুলি বা কপি কল 9-10-এ পড়ে আসছি আমরা, এগুলা নতুন কিছু না। দেখো তো এই জিনিস দেখে আসছো না, পুলি বা কপি কল, তার দুই পাশে হচ্ছে আমরা এভাবে বস্তু ঝুলাই দেই সুতার সাহায্যে। সো দেখা যায় এখানে হচ্ছে একটা এই, এখানে হচ্ছে আর একটা এই সুতা, ঠিক আছে। এই বরাবর থাকে হচ্ছে একটা বস্তু, ওকে, এই বরাবর থাকে হচ্ছে আর একটা বস্তু, ওকে। আমরা বলেই দিই এটা একটা ঘর্ষণহীন পুলি, ঠিক আছে। পুলিতে ঘর্ষণ থাকলে সমস্যা, এবং মোস্ট অফ দ্য কেসেস তোমার বইয়ে যে ম্যাথগুলো আছে সেখানে পুলিটাকে না ভর শূন্য কনসিডার করা হয় বা ম্যাসলেস কনসিডার করা হয়, বা ওর ভর অনেক কম বা নগণ্য ধরা হয়, ওকে। সো আমরা ধরে নিব এটা হচ্ছে ম্যাসলেস এবং ফ্রিকশনলেস, এবং কি, এবং হচ্ছে ফ্রিকশনলেস পুলি, ওকে। ফ্রিকশনলেস পুলি বা কপি কল। তার মানে পুলির ভর আছে, অবশ্যই আছে, বাট সেটা অনেক নগণ্য, সেটাকে আমরা হিসাবে আনবো না। এবং এখানে যেহেতু তুমি পুলির মধ্যে সুতা ঝুলাই দিছো, সেখানে একটা ফ্রিকশন থাকার চান্স ছিল, অবশ্যই আছে, বাট আমরা ধরে নিচ্ছি সিস্টেমটা ফ্রিকশনলেস। ফ্রিকশনলেস হলে যে সুবিধাটা, আমাদের আলটিমেটলি প্রত্যেকটা পয়েন্টে টান বলের মান সেম হবে, তখন তুমি পুরো সিস্টেমটাকে একটা সুতা হিসাবে কনসিডার করতে পারবে। বাট যদি পুলির মধ্যে ফ্রিকশন থাকে, তখন কিন্তু তুমি পুরো সিস্টেমকে একটা সুতা হিসাবে কনসিডার করতে পারবা না। এটাকে একটা সুতা ধরতে হবে, এটাকে আর একটা সুতা ধরতে হবে, দুটা টান বলের মান কিন্তু ডিফারেন্ট হবে, ওকে। বাট আমাদের বইয়ের যে এক্সাম্পলগুলো আছে সেখানে পুলি হচ্ছে ফ্রিকশনলেস, তার মানে এই পাশেও টান বল যা, এই পাশেও টান বল হবে হুবহু তাই, মনে যেন থাকে। গুড। তাহলে এখন দেখো তো বস্তুর উপর কি কি বল কাজ করছে, আমরা একটু দেখি, একটু বস্তু নিয়ে অ্যানালাইসিস করি। হ্যাঁ, বলো এই বস্তুর উপর নিচের দিকে ধরো এটা M1, এটা M2, এই বস্তুর উপর পৃথিবী একটা বল প্রয়োগ করবে, কোন দিকে, নিচের দিকে, সেটা হবে M1G। আচ্ছা, টান বল কোন দিক কাজ করবে, সুতা কোন দিকে, ওই দিকে, ছাতা খুলো, তাহলে টান বল হবে এই দিকে, ওকে, টি। আচ্ছা, এই পুলির উপর টান বল কাজ করবে না, করবে, খুবই সহজ না, এই পুলির উপর টান বল কাজ করবে কোন দিকে, এই দিকে, ঠিক আছে, ওকে। সিমিলারলি এখানে এই বস্তুর উপর এই দিক কাজ করবে হচ্ছে M2G, টান বল কাজ করবে এই দিকে, টান বলের মান সেম হবে, কেন, কারণ এটা একটা ফ্রিকশনলেস পুলি। সেই পুরো জিনিসটাকে আমরা একটা সুতা হিসাবে কনসিডার করব, এবং সুতার এইচ গুলাতে টান বলের মান কি হয়, সমান হয়, ওকে। এই টান বলটা কাজ করতেছে বস্তুর উপর, কে প্রয়োগ করতেছে, পুলি। সিমিলারলি পুলির উপরও একটা টান বল কাজ করবে, টি। এর জন্য দেখবা পুলিকে আটকায় রাখার জন্য না আমাদের উপর থেকে হচ্ছে আরো একটা অবলম্বন দিয়ে দেওয়া লাগে, ঠিক আছে, বা কিছু একটার সাথে পুলিকে বেঁধে দেওয়া লাগে, কারণ পুলির উপরেও তো টানবল কাজ করে, ওকে। সেটা থেকে আটকানোর জন্য হচ্ছে এরকম একটা অবলম্বন দিয়ে দেওয়া লাগে। সো দেখা যায় এখানে আরো একটা টানবল কাজ করে, সেটা হচ্ছে এই দিকে, ঠিক আছে, সেটা ধরো হচ্ছে টি প্রাইম, ওকে। সো এই হচ্ছে মোটামুটি কাহিনী, একদম সহজ। আবার ধরো এরকমও হইতে পারে, লেটস সাপোজ এই, ঠিক আছে, আমরা দেখে রাখতেছি, আমাদের তো এখনই ম্যাথটা সলভ করা লাগবে না, তোমার হচ্ছে বলের ডিরেকশনগুলো জানা থাকা লাগবে, যে বল কখন কোনটা কোন দিক কাজ করতেছে, তাইলে জীবন অনেকটা সহজ হয়ে যাবে, ওকে। ধরো এই অ্যাঙ্গেলটা হচ্ছে θ1, এই অ্যাঙ্গেলটা হচ্ছে θ2, যদিও এখন অ্যাঙ্গেল ম্যাটার করতেছিল না। ধরো এখানে আমাদের একটা পুলি আছে, কোথায়, এখানে, বুঝো ভালো মতো, হ্যাঁ, এখানে একটু বোঝার ব্যাপার স্যাপার আছে। ধরো এই জায়গাটা হচ্ছে একটু ফ্ল্যাট, হালকা একটু ফ্ল্যাট চিন্তা করতে পারো এই জায়গাটা, ধরলাম আপাতত হিসাবের খাতিরে, ওকে। এখন এই বরাবর আসছে হচ্ছে একটা সুতা, কোন বরাবর, এই বরাবর, ওকে, এবং এই বরাবর আসছে হচ্ছে আর একটা সুতা, ঠিক আছে, ওকে। এখানে আছে হচ্ছে প্রথম বস্তু M1, ঠিক আছে, ওকে, আর এখানে আছে হচ্ছে দ্বিতীয় বস্তু M2, এভাবে পুলি দিয়ে যুক্ত। আমরা দেখতে চাই কার উপর কি কি বল কাজ করতেছে, বস্তুর উপর কি কি বল কাজ করতেছে, পুলির উপর কি কি বল কাজ করতেছে, সারফেসে কি কি বল কাজ করতেছে, অনেক ফোর্স আছে এখানে। এখানে কিন্তু তোমার নর্মাল রিয়াকশন আছে বেশ কয়েকটা, কারণ কন্ট্যাক্ট কিন্তু অনেকগুলা। তাহলে প্রথমে আমরা একটু দেখি পৃথিবী কি কি বল প্রয়োগ করবে। এই বস্তুর ভর যদি M1 হয়, লেটস সাপোজ M1, এই বস্তুর ভর হচ্ছে M2, তাহলে পৃথিবী মহাকর্ষ বল প্রয়োগ করবে। বল সবসময় কোন দিক কাজ করে, উলম্ব বরাবর নিচের দিকে, তাহলে M1 ভরের বস্তুর উপর মহাকর্ষ বল কাজ করবে এই দিকে, M1G। M2 ভরের বস্তুর উপর মহাকর্ষ বল কাজ করবে এই দিকে, M2G, ঠিক আছে, ওকে।
গুড। নর্মাল রিয়াকশন কোথায় কোথায় পাবো আমরা খেয়াল করে দেখো, এখানে একটা কন্ট্যাক্ট আছে, তার মানে এই সারফেসটা এই বস্তুর উপর একটা নর্মাল রিয়াকশন দিবে এই দিকে, আবার এই বস্তুটা সারফেসের উপর একটা নর্মাল রিয়াকশন দিবে এই দিকে, ঠিক আছে? এই দিক থাকবে হচ্ছে নর্মাল রিয়াকশন। এটা বস্তুর উপর সারফেস দিচ্ছে আর এটা হচ্ছে সারফেসের উপর বস্তু দিচ্ছে। সিমিলারলি এটার নাম দাও N1, এটার নাম দাও N2। সিমিলারলি এখানে সারফেস বস্তুর উপর একটা নর্মাল রিয়াকশন দিবে যেহেতু কন্ট্যাক্ট আছে, আবার বস্তুও সারফেসের উপর একটা নর্মাল রিয়াকশন দিবে কারণ এদের মধ্যে কন্ট্যাক্ট আছে। ওকে, আর কোথাও নর্মাল রিয়াকশন আছে? আছে, এই যে পুলিও তো কন্ট্যাক্টে আছে রে বাবা। সো পুলির উপর এই সারফেস বা এই বস্তু একটা নর্মাল রিয়াকশন দিবে N3, আবার পুলিও সারফেসের উপর একটা নর্মাল রিয়াকশন দিবে N3। ওকে, এবার আসো সুতা। সুতার টান বল কোন দিক কাজ করবে? দেখো, এই বস্তুর উপর সুতার টান বল কাজ করবে এই দিকে, যেহেতু ম্যাসলেস স্ট্রিং এবং ফ্রিকশনলেস পুলি, সো অবশ্যই হচ্ছে আমাদের এখানে টান বলের মান কি হবে? সেম হবে। ওকে, তাহলে এই দিক বল হবে টান বল, আবার পুলির উপর একটা টান বল কাজ করবে এই দিকে, সিমিলারলি বস্তুর উপর টান বল কাজ করবে এই দিকে একই টান বল, এই দিকে পুলির উপর টান বল কাজ করবে। এই হচ্ছে মোটামুটি ফোর্সগুলো, ঠিক আছে? সো অনেক টাইপের ফোর্স থাকে একটা সিস্টেমের মধ্যে, বাট এটা বোঝাটাও ইম্পর্টেন্ট যে কোন কোন ফোর্স তুমি আঁকবা। এখন পরীক্ষা আসলে এরকম সব ফোর্স তোমার আঁকা লাগবে না, সব ফোর্স আমরা আঁকবো না, আমরা আঁকবো ফ্রি বডি ডায়াগ্রাম। হ্যাঁ, ফ্রি বডি ডায়াগ্রাম কি দেখাচ্ছি একটু পরে, বাট জেনে রাখো একটা বস্তুর উপর বা একটা সিস্টেমের মধ্যে কিন্তু অনেক রকম ফোর্স থাকতে পারে, যেমন এখানেও কন্ট্যাক্ট ফোর্স আছে, কারণ এই যে বস্তুর নিচের পার্টটা এটাও তো পৃথিবীর সাথে সংযুক্ত। সেখানে দেখা যাবে ও পৃথিবীর উপর বল প্রয়োগ করবে, সো পৃথিবী ওকে একটা নর্মাল রিয়াকশন দিবে, ও পৃথিবীর উপর একটা নর্মাল রিয়াকশন দিবে। ওকে, বাট সেটা আমরা দেখাচ্ছি না। সো একটা সিস্টেমের মধ্যে এরকম অনেক রকম ফোর্স থাকতে পারে, বাট সব ফোর্স আমাদের আঁকার দরকার হয় না, আমরা সেগুলাই আঁকি যেগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আদারওয়াইজ এভাবে সব ফোর্স আঁকতে গেলে দিন পার হয়ে যাবে। ওকে, তাহলে এখন আমরা হচ্ছে দেখবো যে আমাদের ম্যাথ করার সময় আমরা কী কী টেকনিক ফলো করব, কোন কোন ফোর্সগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট সেগুলো কেমনে বুঝবো, তাহলে ম্যাথ সলভিং জিনিসটা অনেকটা ইজি হয়ে যাবে। এবং আমরা সবসময় এটাই ফলো করি নাম না জেনে, যেটার নাম হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম। ঠিক আছে, এটার নাম আই গেস অনেকেই তোমরা শুনছো, বাট হয়তো তোমার কনসেপ্টটা ক্লিয়ার না যে ফ্রি বডি ডায়াগ্রাম জিনিসটা কি। ওকে, প্রথম যে কনসেপ্টটা সেটা হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম আমরা যেটা করি, একটা লার্জ অবজেক্টকে একটা পয়েন্ট ম্যাস হিসাবে কনসিডার করি। যেমন ধরো আমরা যেখানে ছবি আঁকতেছিলাম, এই যে M1G, আমরা লিখছি কি M1G বা আঁকছি কি M1G, এই যে এই পয়েন্টে কাজ করতেছে। আসলে কি M1G এই পয়েন্টে কাজ করতেছে না, এই বলতেই পুরা বস্তুর উপর কাজ করতেছে, এই পুরা ডিস্ট্রিবিউটেড সিস্টেমের উপর, একটা পয়েন্টে তো কাজ করতেছে না। আমরা জিনিসটাকে সিম্পল করার জন্য ধরে নিচ্ছি এখানে একটা পয়েন্টে সবগুলা ফোর্স কাজ করতেছে। এটা হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রামের একটা কি বলে পস্টুলেট টাইপের, মানে আমরা ধরেই নেই যে আমরা বড় একটা অবজেক্টের পরিবর্তে কাজ করব একটা পয়েন্ট ম্যাস নিয়ে, মানে বড় অবজেক্টকে আমরা কনসিডার করব একটা পয়েন্ট ম্যাস হিসাবে, এবং ওই অবজেক্টের উপর যা যা বল কাজ করতেছে আমরা ধরবো সবগুলা ফোর্স ওই পয়েন্ট ম্যাসের উপর কাজ করতেছে। ধরো আমার ভর হচ্ছে কত 70 কেজি 75 কেজি, ধরো আমি দড়ি বেয়ে উপর উঠতেছি, দালান পার হচ্ছে আমি দড়ি বেয়ে। যখন তুমি আমার ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবা, তুমি আমার পুরো বডি আঁকবা না, তুমি কনসিডার করবা 75 কেজির একটা পয়েন্ট ম্যাস, আমার উপর যেই যেই ফোর্সগুলো কাজ করতেছিল তুমি ধরবা ওই পয়েন্ট ম্যাস যেটার ভর 75 কেজি তার উপরেও একই ফোর্স কাজ করতেছে। ওকে, তার মানে আমরা এখানে লার্জ অবজেক্ট নিয়ে কাজ করব না, লার্জ অবজেক্টকে আমরা রিপ্রেজেন্ট করব কি দিয়ে, একটা বিন্দু ভর বা পয়েন্ট ম্যাস দিয়ে, ইকুয়াল ম্যাসের, মানে ওই বস্তুর ভর যেটা ছিল আমরা ধরবো ওই পয়েন্টের ভরও একই, বাট আমরা এত বড় অবজেক্ট নিয়ে কাজ করব না, একটা বিন্দু, ছোট্ট একটা বিন্দু নিয়ে কাজ করব। তাহলে লেখো লার্জ অবজেক্টকে আমরা বিন্দু ভর হিসেবে কনসিডার করব, আমরা একই ভরের পয়েন্ট ম্যাস হিসেবে কনসিডার করব, পয়েন্ট ম্যাস বা বিন্দু ভর হিসেবে কনসিডার করব। বুঝছো? সহজ একদম, বিন্দু ভর হিসেবে কনসিডার করব, মনে থাকবে? সহজ, গুড। সেকেন্ড যেটা, তুমি যার ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবা, লেখো যার ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো, ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো কেবলমাত্র, লেখো কেবলমাত্র তার উপর ক্রিয়াশীল বলগুলাই আমরা ছবিতে দেখাবো। কি বললাম? যার ফ্রি বডি ডায়াগ্রাম আমরা আঁকবো কেবলমাত্র তার উপর
ক্রিয়াশীল বলগুলাই আমরা দেখাবো, ঠিক আছে? ক্রিয়াশীল বলগুলোই আমরা দেখাবো, অন্য কোনোটা না। ওই বস্তুর উপর যে যে বল কাজ করছে সেগুলোই আমরা কেবলমাত্র দেখাবো, বলগুলোই আমরা দেখাবো। আরো বল তো আছে, সব আমরা দেখাবো না। ধরো একটা সিনারিওর মধ্যে আমি তোমাকে বললাম একটা সার্টেন অবজেক্টের ফ্রি বডি ডায়াগ্রাম আঁকো, তুমি তখন দেখবা ওই বস্তুর উপর কি কি বল কাজ করতেছে সেগুলাই তুমি শুধুমাত্র আঁকবা। ওই বস্তু যে বল প্রয়োগ করতেছে সেগুলো আঁকবা না। ধরো একটা বস্তুর উপর যখন বল কাজ করে সেও তো বল প্রয়োগ করে, অ্যাটলিস্ট প্রতিক্রিয়া বল হইলেও তো একটা বল প্রয়োগ করে, তাই না? বাট সেটা আমরা আঁকবো না। যেই বস্তুর ফ্রি বডি ডায়াগ্রাম আঁকা হবে তার উপর যেই বলগুলা ক্রিয়াশীল কেবলমাত্র সেগুলোই আমরা ড্র করব, আর কিচ্ছু না। ওকে, এবং ফাইনালি রেফারেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। লেখো একটা প্রসঙ্গ কাঠামো লাগবে, একটা প্রসঙ্গ কাঠামো লাগবে। প্রসঙ্গ কাঠামোর উপর ডিপেন্ড করে কিন্তু বলের সংখ্যা চেঞ্জ হইতে পারে, অবজারভেশন চেঞ্জ হয়ে যেতে পারে। ধরো আমার কাছে একটা সিনারিওতে বল যেরকম আর একটা প্রসঙ্গ কাঠামো থেকে বল সেরকম নাই হইতে পারে, ইট ক্যান বি ডিফারেন্ট। ওকে, সো প্রসঙ্গ কাঠামো অনেক ইম্পর্টেন্ট, একটা প্রসঙ্গ কাঠামো লাগবে। এবং মোস্ট অফ দ্য কেসেস আমরা জড় প্রসঙ্গ কাঠামো নিয়ে ডিল করব, বা হচ্ছে আমরা বেশিরভাগ ক্ষেত্রে যেটা করব ভূমিতে দাঁড়ানো। লেখো বেশিরভাগ ক্ষেত্রে। প্রসঙ্গ কাঠামো চেঞ্জ হলে কিন্তু অ্যান্সার চেঞ্জ হয়ে যাবে, আবারও বলতেছি। সো বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা করব, বেশিরভাগ ক্ষেত্রে ভূমিতে দাঁড়ানো কোনো স্থির অবজারভার, ঠিক আছে, বা পৃথিবীতে দাঁড়ানো, বেশিরভাগ ক্ষেত্রে, সব ক্ষেত্রে না, বেশিরভাগ ক্ষেত্রে ভূমিতে দাঁড়ানো কোনো স্থির অবজারভারই হবে আমাদের প্রসঙ্গ কাঠামো। ওকে, একদম ইজি। সো এই তিনটা জিনিস মাথায় রাখতে হবে ফ্রি বডি ডায়াগ্রাম আঁকার সময়। এই তিনটা জিনিস মাথায় রাখলেই তুমি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে পারবা। আচ্ছা, তাহলে আসলে আমরা একটু বোঝার চেষ্টা করি ফ্রি বডি ডায়াগ্রাম আসলে কি বলে বা কি রিপ্রেজেন্ট করে। চলো, ধরো আমি তোমাকে বললাম এখানে একটা মানুষ দাঁড়ায় আছে, হ্যাঁ, মানুষ দিয়ে চিন্তা করি। কেন ভাইয়া? কারণ আমি মানুষ তাই। তুমি অমানুষ হলে তুমি অমানুষ দিয়েও চিন্তা করতে পারো। আচ্ছা, এখানে একটা মানুষ দাঁড়ায় আছে একটা সারফেসের উপর। ওকে, সেই মানুষের ভর হচ্ছে লেট সাপোজ 70 কেজি। কত কেজি? 70 কেজি। ওকে, এখন দেখো এখানে কি কি বল আছে এই সিনারিওতে। জাস্ট দাঁড়ায় আছে আর কিচ্ছু করতেছে না। প্রথম কথা, এই ব্যক্তির উপর পৃথিবী একটা বল প্রয়োগ করবে। কতটুকু বল প্রয়োগ করবে? mg পরিমাণ বল প্রয়োগ করবে। পৃথিবী যদি ব্যক্তির উপর mg পরিমাণ বল প্রয়োগ করে, ব্যক্তিও পৃথিবীর উপর mg পরিমাণ বল প্রয়োগ করবে। ওকে, যেহেতু সারফেসের উপর দাঁড়ায় আছে, কন্ট্যাক্ট আছে, তার মানে এখানে একটা নর্মাল রিয়াকশন কাজ করবে। এটা কে দিবে? সারফেস ব্যক্তিকে দিবে। সারফেস যদি ব্যক্তিকে নর্মাল রিয়াকশন দেয়, ব্যক্তিও সারফেসকে কি করবে? একটা নর্মাল রিয়াকশন দিবে। এখন আমি তোমারে বললাম এই ব্যক্তির ফ্রি বডি ডায়াগ্রাম আঁকো, তুমি কি এত কিছু আঁকবা? না ভাই, প্রথম কথা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকার সময় আমরা এই ব্যক্তিকে কনসিডার করব 70 কেজি ভরের একটা ম্যাস হিসাবে, আর কিছু না, একটা পয়েন্ট ম্যাস। ঠিক আছে, 70 কেজির একটা পয়েন্ট ম্যাস আমাদের কাছে আছে। এবং এই ফ্রি বডি ডায়াগ্রাম কিন্তু তোমার পুরো চ্যাপ্টার জুড়ে আঁকা লাগবে। তুমি নাম জেনে আঁকো না জেনে আঁকো, তুমি এটাই আঁকবা। ঠিক আছে, সেই পুরা ব্যক্তিকে, লার্জ একটা অবজেক্টকে আমরা চিন্তা করবো একটা পয়েন্ট ম্যাস হিসাবে। এবার আমরা দেখব এই ব্যক্তির উপর কি কি বল কাজ করতেছে। তাহলে এই যে এএমজি, এটা কি ব্যক্তির উপর কাজ করতেছে? না, এটা ব্যক্তি পৃথিবীর উপর প্রয়োগ করছে। আচ্ছা, এই এন, এটা কি ব্যক্তির উপর কাজ করছে? না, এটা ব্যক্তি সারফেসের উপর প্রয়োগ করছে। ব্যক্তি অন্য কার উপর কি বল প্রয়োগ করতেছে সেটা ম্যাটার করতেছে না। যার ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকতেছো তার উপর কি কি বল কাজ করতেছে সেটা ম্যাটার করতেছে। তুমি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতেছো এই ব্যক্তির উপর কি কি বল কাজ করতেছে। একটা এমজি নিচের দিকে, তাই না? তাহলে এইদিকে লেখো এমজি নিচের দিকে, আর একটা হচ্ছে নর্মাল রিয়াকশন উপরের দিকে। তাহলে ওর উপর ফোর্স হচ্ছে এই দুইটা। একদম সহজ, এটাই ফ্রি বডি ডায়াগ্রাম। সো অযাচিত আরো দুইটা বল আছে, সেগুলো আঁকার দরকার নাই। এই জন্য দেখবা বইয়ে এত বেশি বল টল আঁকে না। কেন? কারণ বইয়ের মধ্যে ফ্রি বডি ডায়াগ্রাম আঁকা আছে। শুধুমাত্র যেই বস্তু নিয়ে আমরা অ্যানালাইসিস করব তার উপর ক্রিয়াশীল বলগুলো আঁকা আছে। ঠিক আছে, এখন লেটস সাপোজ আমি তোমাকে ওই যে পুলির এক্সাম্পল, আচ্ছা পুলির এক্সাম্পলটা একটু পরেই দেই, আসো আর একটা ছোট্ট এক্সাম্পল দেই। ধরো এই, ঠিক আছে, এই একটা ইনক্লাইন্ড সারফেস বা আনত তল, এখানে হচ্ছে বস্তু রাখা আছে। ওকে, আর এখানে হচ্ছে আমাদের কি আছে? এখানে হচ্ছে আছে আমাদের ভূমি। ওকে, আমরা জানি এখানে বিভিন্ন রকমের বল কাজ করবে। বলো তো কি বল কাজ করবে? প্রথমত নিচে একটা কন্ট্যাক্ট আছে, তারপরে এখানে একটা নর্মাল রিয়াকশন কাজ করবে, এখানে একটা
নর্মাল রিয়াকশন কাজ করবে। এখানে এমজি এমজিরও ব্যাপার স্যাপার আছে, ওগুলোতে আমরা গেলাম না। এবার আবার বস্তুর হচ্ছে এমজি আছে, ওজন আছে, ওকে। আবার বস্তু পৃথিবীর উপর একটা এমজি বল প্রয়োগ করবে, চাইলে এখানে দেখা রাখতে পারো, এখানেও একটা এমজি আছে, ওকে। বস্তুর উপর সারফেস একটা নর্মাল রিয়াকশন প্রয়োগ করবে, কারণ এখানে আমাদের কি আছে, কন্ট্যাক্ট আছে, নাম দিলাম এন প্রাইম। আবার বস্তুও সারফেসের উপর একটা নর্মাল রিয়াকশন প্রয়োগ করবে, সেটার নাম দিলাম এন প্রাইম। ঠিক আছে, গুড। এখন আমি তোমার বললাম এই বস্তুর ফ্রি বডি ডায়াগ্রাম আঁকো, সেখানে তুমি এতগুলো ফোর্স দেখাবা না। প্রথম কথা, তুমি বস্তুকে রিপ্রেজেন্ট করবা কি দিয়ে, একটা পয়েন্ট দিয়ে। বস্তুর ভর যত তত, ধরো এম ভর, তাহলে এম ভরের একটা পয়েন্ট দিয়ে রিপ্রেজেন্ট করবা। বস্তুর উপর কি কি বল কাজ করছে, দুইটা, একটা হচ্ছে নর্মাল রিয়াকশন সারফেসের সাথে পারপেন্ডিকুলার, আর একটা হচ্ছে এমজি যেটা পৃথিবী প্রয়োগ করছে বস্তুর উপর। বস্তুর উপর কিন্তু আর কোনো বল নাই, তাহলে বস্তুর উপর ফোর্স দুইটা, সেই দুইটাই আমরা কেবলমাত্র দেখাবো। একটা হচ্ছে এমজি আর একটা হচ্ছে এই বরাবর নর্মাল রিয়াকশন এন প্রাইম। বুঝছো, দিস ইজ ফ্রি বডি ডায়াগ্রাম, এবং এগুলো নিয়েই আমরা কাজ করি। ক্লিয়ার? ওকে, আরেকটু আইডিয়া লাগবে, ঠিক আছে। আসো একটা পুলির এক্সাম্পল দেখি, আর একটু বেটার আইডিয়া পাবা আই গেস। ধরো এই হচ্ছে পুলি, ওকে, এটা হচ্ছে পুলি। পুলিটাকে আমরা ঝুলাই দিছি এখান থেকে, ঠিক আছে। একটা দৃঢ় অবলম্বন থেকে আমরা কি করছি, পুলিকে ঝুলাই দিছি, ওকে, এই গুড। ধরো পুলির এই পাশে হচ্ছে একটা সুতা আছে, এই পাশে আর একটা সুতা আছে, ওকে, মানে একই সুতা আর কি পেঁচানো আছে। এবং ধরো এটা একটা ম্যাসলেস এবং ফ্রিকশনলেস পুলি। এটা কি একটা, এটা হচ্ছে একটা ম্যাসলেস এবং ফ্রিকশনলেস পুলি, ওকে, ফ্রিকশনলেস পুলি বা সিস্টেম যেটাই বলো না কেন, ওকে, গুড। এখন পুলির দুই পাশে আমরা যেটা করছি, দুইটা বস্তু ঝুলাই দিছি। এই পাশে একটা বস্তু ঝুলাই দেওয়া হয়েছে, কোন পাশে, এই পাশে একটা বস্তু ঝুলাই দেওয়া হয়েছে। সিমিলারলি এই পাশে আর একটা বস্তু ঝুলাই দেওয়া হয়েছে। এখন তুমি আমাকে বলো এই সিনারিওতে, পুরা সিনারিওতে বল আছে কয়টা? অসংখ্য বল ভাই, এখানে তুমি দেখতে গেলে অসংখ্য বল পেয়ে যাবা। চলো আমরা একটু ভর চিন্তা করি। এটার ভর হচ্ছে m1, এটার ভর হচ্ছে m2। আমরা ধরছি পুলিটা ম্যাসলেস বা হচ্ছে খুবই নগণ্য ভরে, সেক্ষেত্রে এটার ভর নিয়ে আমাদের কোনো কনসার্ন নাই। তাহলে দেখো এবার আবার একটা টান বল কাজ করবে টি, এবার আবার একটা টান বল কাজ করবে টি, যেহেতু ফ্রিকশনলেস পুলি তার মানে টান বল এই পাশেও সেম হবে। এবার আবার একটা টান বল টি, এবার আবার একটা টান বল টি। এই দিক কাজ করবে ওজন m1g, এই দিক কাজ করবে ওজন m2g, ওকে। এখানে সুতার টান আছে, এখানে সুতার টান ডিফারেন্ট কিছু হবে, ধরো সেটা টি প্রাইম। এই পাশে একটা সুতার টান আছে, সেটা হচ্ছে টি প্রাইম। এখন এই যে এত এত ফোর্স আঁকলাম, সব কিছু না ইম্পর্টেন্ট না, তোমার দেখা লাগবে ফ্রি বডি ডায়াগ্রামে কোনটা কোনটা লাগতেছে। তোমার আমি বললাম এটা আমার ফার্স্ট অবজেক্ট, ফার্স্ট অবজেক্টের ফ্রি বডি ডায়াগ্রাম আঁকো। তাহলে দেখো ফার্স্ট অবজেক্টের ভর হচ্ছে m1, তাহলে ফার্স্ট অবজেক্টকে আমি একটা m1 মানের বিন্দু ভর দ্বারা রিপ্রেজেন্ট করব। এবার দেখবো ওর উপর কি কি বল ক্রিয়াশীল। প্রথম বস্তুর উপর নিচের দিকে আছে ওজন, উপরের দিকে আছে সুতার টান। এটা কিন্তু বস্তুর উপর না, এটা পুলির উপর। বস্তু প্রয়োগ করছে, বস্তু কোনটা প্রয়োগ করতেছে সেটা ম্যাটার করতেছে না, বস্তুর উপর কাজ করতেছে কোনটা, ক্রিয়াশীল কোনটা সেটা ম্যাটার করতেছে। m1 ভরের বস্তুর উপর দুইটা বল আছে, একটা নিচের দিকে m1g, একটা উপরের দিকে টান বল। তাহলে ওর ফ্রি বডি ডায়াগ্রাম হবে নিচের দিকে m1g, উপরের দিকে টান বল। শেষ। সেকেন্ড যে অবজেক্টটা আছে ওর ভর হচ্ছে m2, সো ওকে আমরা রিপ্রেজেন্ট করব m2 মানের একটা বিন্দু ভর দিয়ে। ওর উপরেও দুইটা বল, একটা হচ্ছে নিচের দিকে m2g, একটা হচ্ছে উপরের দিকে টান বল। তাহলে ফ্রি বডি ডায়াগ্রামে এই দুইটাই থাকবে, একটা হচ্ছে নিচের দিকে m2g, একটা হচ্ছে উপরের দিকে টান বল, ওকে। ফাইনালি তুমি যদি পুলির ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে চাও, ধরো এই হচ্ছে আমাদের পুলি, ওকে, গুড। এখন দেখো তো পুলির উপর কি কি বল কাজ করতেছে। নিচের দিকে টি, নিচের দিকে টি, যে দুইটা টি কিন্তু পুলির উপর নিচের দিকে, আর টি প্রাইম কাজ করতেছে উপরের দিকে। এই যে এই টি প্রাইম, এই টি প্রাইম তো সিলিং এর উপর। সিলিং এর ফ্রি বডি ডায়াগ্রাম তোমরা রাখতে বলবে না, পুলির টাকা লাগতে পারে, ঠিক আছে। সো পুলির উপর তিনটা ফোর্স, দুইটা নিচের দিকে, একটা উপরের দিকে, টি প্রাইম। সো আমরা যদি এখান থেকে আঁকি, পুলির উপর এই দিকে আছে হচ্ছে টি এবং টি, দ্যাট মিনস 2t, এবং উপরের দিকে আছে হচ্ছে টি প্রাইম। এই হচ্ছে তিনটার ফ্রি বডি ডায়াগ্রাম, বুঝছো? এবং এগুলা ব্যবহার করেই আমরা অ্যানালাইসিস করব, তাহলে অ্যানালাইসিস সহজ হবে, আদারওয়াইজ কিন্তু জীবন বের হয়ে যাবে, ওকে। ফ্রি বডি ডায়াগ্রাম ছাড়া অ্যানালাইসিস করতে গেলে কিন্তু জীবন বের হয়ে যাবে গাইস। জীবন সহজ করার জন্য এইটা, ঠিক আছে? পারবো? শিওর? গুড। আরও এক্সাম্পল লাগবে?
আর মনে হয় না এক্সাম্পলের দরকার আছে, এখন মনে হয় আমরা এমনিতেই সলভ করতে পারবো। সো মোটামুটি আইডিয়া চলে আসছে। সহজ কথা, যার ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো তাকে আমরা একটা পয়েন্ট হিসেবে রিপ্রেজেন্ট করব এবং আমরা দেখব কেবলমাত্র তার উপর কি কি বল কাজ করতেছে, সে কি কি বল প্রয়োগ করতেছে সেটা ম্যাটার করে না, তার উপর কি কি বল কাজ করতেছে সেটা হচ্ছে ম্যাটার করে। ওকে, গুড। এখন নিউটনস ফার্স্ট ল অফ মোশন, এগুলো তো সব গেল। এখন আমাদের জানা লাগবে হচ্ছে নিউটনের গতির প্রথম সূত্র। এটা আমরা সবাই জানি, আমরা গতিবিদ্যার মধ্যে পড়ে আসছি, বাট এখানে বলের ক্ষেত্রে এটা একটা খুব সুন্দর সিগনিফিকেন্স আছে, সেটা আমাদের একটু জানতে হবে। বলো নিউটনের গতির প্রথম সূত্র কি? চলো আমার সাথে মুখস্থ বলো, 1 2 3। বস্তুর উপর যদি কোনো বাহ্যিক বল কাজ না করে তাহলে স্থির বস্তু স্থির থাকে এবং গতি। ঠিক আছে, আচ্ছা লেখা দেখো। বাহ্যিক বল প্রয়োগ করলে বস্তুর গতি অবস্থা পরিবর্তন হয়, ঠিক আছে, বাট বস্তুর উপর যদি কোনো রকম বাহ্যিক বল প্রয়োগ করা না হয় তাহলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে সরল পথে চলতে থাকবে। আচ্ছা, বস্তুর উপর বাহ্যিক বল প্রয়োগ করলেও কোনো সমস্যা নেই, বস্তুর উপর নিট ফোর্স হওয়া লাগবে শূন্য। বস্তুর উপর যদি কোনো রকম নিট ফোর্স না থাকে তাহলে বস্তুর গতীয় অবস্থায় কোনো পরিবর্তন আসবে না। মানে হচ্ছে লেটস সাপোজ ধরো এই একটা বস্তু আছে, তুমি তার উপর বাহ্যিক বল প্রয়োগ করছো, দুইটা বাহ্যিক বল প্রয়োগ করছো, একটা এই দিকে 10 নিউটন, একটা এই দিকে 10 নিউটন। বস্তুর গতি অবস্থা কি চেঞ্জ হবে? না, কারণ নিট ফোর্স শূন্য। সো বাহ্যিক বল প্রয়োগ করলেও সমস্যা নাই যদি নিট ফোর্স শূন্য হয়ে যায় আলটিমেটলি। ওকে, সো কনসেপ্ট খুব সহজ, যদি বস্তুর উপর নিট ফোর্স শূন্য হয়, কি হয়? ধরো একাধিক বল কাজ করতেছে, তাদের লব্ধি শূন্য, অথবা বস্তুর উপর কোনো বলই কাজ করতেছে না, তার মানে বস্তু নিট ফোর্স যদি শূন্য হয় তাহলে স্থির বস্তু স্থির থাকবে। কি? স্থির বস্তু স্থির থাকবে। ওকে, এবং গতিশীল বস্তু সমবেগে সরল পথে চলতে থাকবে। তার মানে তার গতি অবস্থায় কোনো পরিবর্তনই আসবে না। গতিশীল বস্তু কি করবে? গতিশীল বস্তু সমবেগে সরল পথে চলতে থাকবে, সরল পথে চলতে থাকবে। ঠিক আছে, এটাকেই আমরা বলি হচ্ছে নিউটনের গতির প্রথম সূত্র। তার মানে একটা বস্তুর গতি অবস্থা যদি তুমি পরিবর্তন করতে চাও, তার জন্য যেটা প্রয়োগ করা লাগবে সেটা হচ্ছে বল বা একটা নিট ফোর্স থাকা লাগবে সিস্টেমের উপর, তাহলে এই সিস্টেমের যে তোমার গতি অবস্থা, ওকে, বা কাইনেটিক যে স্টেটটা, সেটাতে একটা পরিবর্তন আসবে। এটাই লেখা আছে আর কি। যাই হোক, নিউটনের গতির প্রথম সূত্র থেকে আমরা বলের ধারণা পাই, জড়তারও ধারণা পাই, তো বললাম আগে। এখন এটার না একটা রিভার্স অ্যানালাইসিস অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা তো গেল ফরওয়ার্ড অ্যানালাইসিস, আমাদের এটা রিভার্স অ্যানালাইসিস দরকার। রিভার্স অ্যানালাইসিস মানে কি? ধরো তুমি দেখলা একটা সিস্টেম স্টেবল, একটা সিস্টেম স্থির আছে। ধরো সিস্টেম আগেও স্থির ছিল, এখনো স্থির আছে। লেটস সাপোজ আমি তোমাকে এরকম একটা সিস্টেম দিলাম, ঠিক আছে, ধরো এই, ওকে, এই পাশ থেকে একটা সুতা আসছে, ওকে, এই পাশ থেকে আরেকটা সুতা আসছে, ওকে, এখান থেকে আমরা একটা বস্তু ঝুলাই দিছি। এখন এই বস্তু না স্থির অবস্থায় আছে, নড়তেছে না। তার মানে কি? স্থির বস্তু স্থির থাকতেছে, তার অবস্থায় কোনো পরিবর্তন আসতেছে না। এটা কখন হয়? যখন তার উপর নিট ফোর্স শূন্য হয়। সো এই রিভার্স অ্যানালজিটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, যে একটা স্থির সিস্টেমকে আমরা যদি স্থির অবস্থায় দেখি বা সিস্টেমকে যদি আমরা স্টেবল অবস্থায় দেখি, আমাদের বোঝা লাগবে ওই সিস্টেমের উপর আসলে নিট ফোর্স শূন্য। এবং এখান থেকে নতুন একটা সংজ্ঞা আসে, সেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থা। এটাকে আমরা সাম্যাবস্থা হিসেবে ডিফাইন করি। একটা সিস্টেমের উপর যখন নিট ফোর্স শূন্য হয় আমরা কি বলি? সিস্টেমটা স্টেবল বা সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে আছে। কিসে আছে? ইকুইলিব্রিয়ামে আছে, ঠিক আছে, বা সাম্যাবস্থায় আছে, যেটাই বলো না কেন। বুঝছো? একদম সহজ। তাহলে তুমি দেখো একটা সিস্টেম এরকম স্টেবল অবস্থায় আছে, তোমার বোঝা লাগবে এই সিস্টেমের উপর নিট ফোর্স শূন্য, এবং নিট ফোর্স শূন্য মানেই হচ্ছে সিস্টেম কিসে আছে? ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থায় আছে। যেমন তুমি এখানে চিন্তা করো, এখানে বস্তুটার উপর নিট ফোর্স শূন্য মানে কি? বস্তুটার উপর কি কি বল এখানে কাজ করতে পারে? এদিকে একটা সুতা আছে, এদিকে একটা টান বল কাজ করবে T1, এদিকে একটা সুতা আছে, এদিকে একটা টান বল কাজ করবে T2, এইদিকে একটা বল আছে mg। তাহলে তুমি যদি এই বস্তুর ফ্রি বডি ডায়াগ্রাম আঁকো, বস্তুর ফ্রি বডি ডায়াগ্রাম কিরকম হবে? ওকে আমরা রিপ্রেজেন্ট করবো একটা পয়েন্ট ম্যাচ দিয়ে। ওর এই দিক বরাবর আছে mg, এই দিক বরাবর আছে টান বল T1, এই দিক বরাবর আছে টান বল T2, এই তিনটা লব্ধি হচ্ছে শূন্য। এর জন্যই তো বস্তু স্টেবল অবস্থায় আছে বা স্থির অবস্থায় আছে। যদি লব্ধি বল শূন্য না হইতো, বস্তুর গতি অবস্থায় পরিবর্তন আসতো, বস্তু স্থির থাকতো না। বুঝছো? তার মানে বস্তু স্টেবল আছে, আমরা বলতে পারি বস্তুর উপর নিট ফোর্স শূন্য। তার মানে হচ্ছে T1 প্লাস T2 প্লাস mg, এই তিনটার ভেক্টর যোগফল হচ্ছে শূন্য। বল তো ভেক্টর রাশি,
বলের যোগফল মানে হচ্ছে বলের ভেক্টর যোগফল শূন্য বা নিট ফোর্স শূন্য। বুঝছো? একদম ইজি। এই কনসেপ্টগুলো ক্লিয়ার থাকা লাগবে, তাহলেই পরবর্তীতে তোমার জন্য সুবিধা হবে। তাহলে কোথাও যদি আমরা একটা স্টেবল সিস্টেম দেখি যেটা মুভ করতেছে না বা মুভ করলেও সমবেগে মুভ করতেছে, আমাদের বোঝা লাগবে ওর উপর নিট ফোর্স কত। নিট ফোর্স হচ্ছে শূন্য। যেখানে অ্যাক্সিলারেশন আছে সেখানে নিট ফোর্স শূন্য না, বাট যেখানে সমবেগ বা বস্তু স্থির সেখানে নিট ফোর্স শূন্য। ওকে, গুড। গেল। তাহলে আসো আমরা হচ্ছে এখন ম্যাথ করব। নিউটনের গতির প্রথম সূত্র নিয়ে আমার মনে হয় না কারো কোনো কনফিউশন আছে। এখন আমরা নিউটনের গতির প্রথম সূত্রের ম্যাথ করব। কি বলেন ভাই, নিউটনের গতির প্রথম সূত্রের আবার ম্যাথ আছে নাকি? হ্যাঁ, প্রথম ম্যাথটা তোমরা করবা, বাকিগুলো হচ্ছে আমি করাই দিব। দাঁড়াও, নিউটনস ফার্স্ট ল অফ মোশন আমাদের পড়া শেষ। তোমরা হচ্ছে এই ম্যাথটা সলভ করো, দেখি পারো কিনা। আসো, কি বলছে? সুতাদ্বয়ের টান বল নির্ণয় করো। চলো ট্রাই করো। এখানে একটা 5 কেজি ভরের বস্তু আছে, তাকে এই পাশ থেকে একটা সুতা দিয়ে ঝুলাই দিছো 30 ডিগ্রি কোণে, এই পাশ থেকে একটা সুতা দিয়ে ঝুলাই দিছো। এই সুতায় একটা টান বল কাজ করবে, এই সুতাতেও একটা টান বল কাজ করবে। দেখা যাচ্ছে বোধহয়, আশা করি। একটু ব্ল্যাকের মধ্যে দেখাটা হয়তো বা কঠিন। প্রশ্ন হচ্ছে এই টান বল দয়ের মান নির্ণয় করো। ঠিক আছে? এখন তুমি দেখে বুঝতে পারা উচিত সিস্টেমটা মুভ করতেছে না, তার মানে সিস্টেম ইকুইলিব্রিয়ামে আছে, বাট ইউ হ্যাভ টু ট্রাই। এটা টান বল ধরো T1, এটা টান বল ধরো T2। T1 এবং T2 এর মান বের করো। আমি তোমাদেরকে সময় দিচ্ছি 3 মিনিট। না পারলে তো আমি আছি। ওকে, এতক্ষণ ধরে আমরা থিওরিটিক্যাল কনসেপ্ট পড়ছি। তুমি আসলে বোর্ড হয়ে যাওয়া উচিত, বাট তোমার পড়তে ভালো লাগলে বোর্ড হওয়া উচিত না। সেক্ষেত্রে আমি বুঝতেছি না তুমি কোন স্টেটে আছো। যেটাই হোক না কেন, এখন আমরা ম্যাথ সলভ করবো। সো ম্যাথ সলভ করতে আই গেস মজা লাগবে। এই ম্যাথটা সলভ করার ট্রাই করো। না পারলে আমি আছি, আর অনেকগুলো ম্যাথ আছে, সেগুলোর থ্রুতে আমরা আজকে সাম্যাবস্থার যত কনসেপ্ট আছে সব কিছু কমপ্লিট করে ফেলবো। পরের দিন থেকে আমরা নিউটন সেকেন্ড ল বা হচ্ছে বল নিয়ে পড়াশোনা শুরু করব। মানে পিওরলি বলের যে সংজ্ঞা, ডেফিনেশন ছেড়ে যাব। ওকে, সেটা সলভ করার সময় হচ্ছে 3 মিনিট। এখন বাজে 38, 42 পর্যন্ত সময়। ট্রাই টু সলভ ইট। না বুঝলে কমেন্টে জানাও। এই সলভ করছো? 3 মিনিট শেষ।
আসলে গন্ড মূর্খ পোলাপানকে সব সলভ করতে দিয়ে লাভ আছে বলে, এটা আমারই সলভ করা লাগবে। চলো লেটস গো। কে যেন বলছে ঘুম ধরছে, আচ্ছা ঠিক আছে আরেকটু ছুটিয়ে দিব, হ্যাঁ আর 2টা 3টা ম্যাথ করবো, দেন আমরা ছুটিয়ে দিব, বা এগুলো হোমওয়ার্ক বা এগুলো আমি পরে ক্লাস সলভ করে দিব না, আই গেস তাহলে তোমাদের জন্য ভালো হবে, তোমরা ঠান্ডা মাথায় নিজেরা প্র্যাকটিস করে আসো। একটা নিয়ম আমি দেখাই দিই। প্রথমত বোঝার চেষ্টা করো কি বলছে। 2টা সুতা আছে, সেই সুতার উপর টান বল নির্ণয় করতে বলছে। আচ্ছা কেমনে করব, বুদ্ধি খাটাতে হবে। প্রথমত দেখো, আমরা দেখবো বস্তুর উপর কি কি বল কাজ করতেছে, সুতার মধ্যে টান বল অটোমেটিক বের হয়ে যাবে। দেখো এই 5 কেজি ভরের বস্তুর উপর এই দিকে mg পরিমাণ একটা বল আছে, বা তুমি লিখতে পারো একবারে 5g পরিমাণ একটা বল আছে। ওকে, ভর ইনটু অভিকর্ষ স্তর। ওকে, এইদিকে একটা টান বল আছে T1, সেটা কাজ করছে কার উপর, 5 কেজি ভরের বস্তুর উপর। যে ছাতা রুলস, তুমি 5 কেজি ভরের বস্তুর উপর টান বল চাও, 5 কেজি ভরের বস্তুর উপর দাঁড়ায় ছাতা খুলো, যেদিক কাজ করবে সেটাই হচ্ছে টান বল, ছাতা যেদিক খুলবে সেদিকে টান বল। ওকে, আচ্ছা 3 কেজি ভরের বস্তুর উপর এই দিক কি কোনো টান বল আছে? আছে, আছে না? 3 কেজির সাথে 5 কেজি যুক্ত না সুতা দিয়ে, তাহলে 3 কেজির উপর এই দিকেও একটা টান বল কাজ করবে, সেটা কত হবে? সেটাও হবে T1। ঠিক আছে, একটা নির্দিষ্ট ম্যাচলেস স্ট্রিং এর মধ্যে সমপরিমাণ টান বল কাজ করে এইচ গুলাতে। ওকে, আচ্ছা 3 কেজির উপর একটা অভিকর্ষ বল কাজ করবে, সেটা কোন দিকে? নিচের দিকে, সেটা কত হবে? 3g। ওকে, 3 কেজির উপর উপরের দিকেও একটা টান বল কাজ করবে, যেহেতু উপরে একটা সুতা আছে, সেটা কোন দিক কাজ করবে? ছাতা খুলে উপরের দিকে, এই দিক কাজ করবে, সেটার মান হবে T2। ডিফারেন্ট, সেম হবে না। আবার একটা T2 পরিমাণ টান বল এখানে সিলিং এর উপরেও কাজ করবে। ঠিক আছে, এবার চলো আমরা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো। প্রথমে কার ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো? 3 কেজির। ওকে, কার 3 কেজির। চলো, এই হচ্ছে আমাদের 3 কেজি ভরের বস্তু, তার উপর কি কি বল কাজ করতেছে? নিচের দিকে আছে হচ্ছে T, ওকে কি আছে? T1। নিচের দিকে আরো আছে হচ্ছে 3g, কি আছে? 3g। এবং উপরের দিকে আছে হচ্ছে T2। এটা হচ্ছে 3 কেজির জন্য ফ্রি বডি ডায়াগ্রাম। সিমিলারলি আমরা যদি 5 কেজির জন্য একটা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি, এই হচ্ছে আমাদের 5 কেজি ভরের বস্তু। ওকে, আচ্ছা ভাইয়া আপনি এই T2 তো আঁকলেন না, ফ্রি বডি ডায়াগ্রামে কোন বলগুলো আঁকা লাগে? যেগুলা বস্তুর উপর কাজ করতেছে। আমরা 3 কেজি ভরের বস্তুর ফ্রি বডি ডায়াগ্রাম আঁকছি, এই T2 কি 3 কেজি ভরের বস্তুর উপর কাজ করতেছে? না। কিন্তু ভাইয়া এই T2 তো 3 কেজি ভরের বস্তু প্রয়োগ করছে, তো বস্তু কোন বল প্রয়োগ করবে সেটা ম্যাটার করতেছে না, বস্তুর উপর কি কি বল কাজ করতেছে সেটা ম্যাটার করবে। এবার আছে 5 কেজি ভরের বস্তুর ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো, ওর উপর কয়টা বল কাজ করছে? 2টা, একটা নিচের দিকে mg, একটা উপরের দিকে T1। তাহলে নিচের দিকে আছে হচ্ছে 5g আর উপরের দিকে আছে হচ্ছে T1। এবার আমাকে বলো এই সিস্টেমটা কি গতিশীল? না, দেখা যাচ্ছে সিস্টেম স্থির হয়ে দাঁড়ায় আছে। একটা সিস্টেম স্থির আছে বা সাম্যাবস্থায় আছে, হোয়াট ডাজ ইট মিন? নিউটনস ফার্স্ট ল অফ মোশন। স্থির বস্তু স্থির কখন থাকে? যখন তার উপর নিট ফোর্স শূন্য হয়। তার মানে এই বস্তুর উপরেও নিট ফোর্স শূন্য, সিমিলারলি এই বস্তুর উপরেও নিট ফোর্স শূন্য। ওকে, দেখো 2টা বস্তুর উপরেই নিচের দিকে একটা নির্দিষ্ট পরিমাণ বল আছে, উপরের দিকেও একটা নির্দিষ্ট পরিমাণ বল আছে, মানে বলগুলো পরস্পরের বিপরীতে কাজ করতেছে। ভেক্টর যদি পরস্পরের বিপরীতে কাজ করে, লব্ধি ভেক্টর কখন শূন্য হয়? যখন ভেক্টর দ্বয়ের মান হয় সমান আর দিক তো অলরেডি বিপরীত আছে। তাহলে 5 কেজি ভরের বস্তুর উপর লব্ধি বল কখন শূন্য হবে? যখন উপরের দিকের বল আর নিচের দিকের বল সমান হবে। তার মানে T1 আর mg অবশ্যই পরস্পরের সমান, বা T1 এবং 5g অবশ্যই পরস্পরের সমান। তাহলেই তো এই 5 কেজির উপর লব্ধি বল শূন্য হবে, আদারওয়াইজ তো শূন্য হবে না। তাহলে T1 এর মান এখান থেকে বের করে ফেলো, জি এর মান 9.8 গুণ করলে হবে 49 নিউটন। ওকে, সিমিলারলি 3 কেজি ভরের বস্তুর উপরেও তো লব্ধি বল শূন্য। তার মানে 3 কেজি ভরের বস্তুর উপর নিচের দিকে টোটাল ফোর্স আর উপরের দিকে টোটাল ফোর্স সমান। নিচের দিকে টোটাল ফোর্স কত? T1 প্লাস 3g। উপরের দিকে টোটাল ফোর্স কত? T2। দ্যাট মিনস T2 এর মান হবে হচ্ছে T1 প্লাস 3g। ওকে, T1 এর মান কত? 49। বলো 3g এর মান কত হবে? 3g এর মান হবে 29.4। এখান থেকে কত আসে? 60, 78.4 নিউটন। বুঝছো? একদম সহজ, এটা T2 এর মান, এটা T1 এর মান। পারবা না বলো তো? ফ্রি বডি ডায়াগ্রাম দিয়ে করা লাগবে কিন্তু, হ্যাঁ, এবং প্রত্যেকটা কনসেপ্ট এখানে ইজি। যদি তুমি প্রথম থেকে সব বুঝে থাকো, এইসব ম্যাথ সলভ করা হচ্ছে বাচ্চা পোলাপানের কাজ। ওকে, এবার আসো সেকেন্ডটা, যেটা তোমাদের করতে দেয়া গেছিল। বলো এখানে আমাদের কি করা লাগবে? সুতার টান বল নির্ণয় করা লাগবে। ওকে, কেমনে সলভ করা যেতে পারে? চলো এখানে আমাদের একটু উপাংশের কনসেপ্ট লাগবে। আচ্ছা দেখো, এখানে সুতা আছে 2টা, একটা হচ্ছে এই, একটা হচ্ছে এই। ওকে, এই বস্তুর উপর কি কি বল কাজ করবে? এই দিক বরাবর কাজ করবে হচ্ছে ওজন 5g,
পৃথিবী বল প্রয়োগ করবে। এই দিক বরাবর কাজ করবে একটা টান বল, ধরো T1, এই দিক বরাবর কাজ করবে একটা টান বল T1, এই দিক বরাবর কাজ করবে একটা টান বল T2, এই দিক বরাবর কাজ করবে একটা টান বল T2। তবে কেয়ারফুল, এই T1 কাজ করতেছে বস্তুর উপর, বাট এই T1 কাজ করতেছে কার উপর? সিলিং এর উপর। সহজ কথা, যার উপর টান বল তার থেকে বাইরের দিক কাজ করবে হচ্ছে টান বল বা টান বলের ডিরেকশন। যেমন এই টান বল কোন দিকে? এই দিকে, তার মানে এই টান বলটা হচ্ছে সিলিং এর উপর। এই টান বল কোন দিকে? এই দিকে, তার মানে এটা হচ্ছে বস্তুর উপর। এই টান বল কোন দিকে? এই দিকে, বস্তু থেকে বাইরের দিকে, তার মানে এটা বস্তুর উপর। এই টান বল কোন দিকে? সিলিং থেকে বাইরের দিকে, তার মানে এটা সিলিং বা দেয়ালের উপর। এখন আমি আঁকবো এই বস্তুর ফ্রি বডি ডায়াগ্রাম। চলো, বস্তুর ফ্রি বডি ডায়াগ্রাম আঁকার সময় আমি বস্তুকে কনসিডার করব একটা পয়েন্ট ম্যাস হিসাবে। কত কেজির? ওই আগের মতোই 5 কেজির। কত কেজির? 5 কেজির। আর একটু নিচে লেখো, বোধ হয় সুবিধা হবে। ঠিক আছে, 5 কেজি। এখন বলো এই বস্তুর উপর কয়টা বল কাজ করছে? 3টা বল। সবগুলো আঁকো দেখি। একটা হচ্ছে এই দিক বরাবর, সেটা হচ্ছে টান বল T2। কত? টান বল T2। একটা হচ্ছে নিচের দিকে, কোন দিকে? নিচের দিকে, সেটা হচ্ছে mg। ওকে, mg বা হচ্ছে 5g। আর একটা আনুভূমিক বরাবরও না, উলম্ব বরাবরও না, উলম্বের সাথে 30 ডিগ্রি কোণে। তাহলে চলো আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে উলম্ব বরাবর একটা লাইন আঁকি। এটা হচ্ছে উলম্ব রেখা, এটা হচ্ছে আনুভূমিক রেখা। আমাদের যে অপর ফোর্সটা, মানে যে T1 কাজ করছে হচ্ছে উলম্বের সাথে 30 ডিগ্রি কোণে, মানে এই বরাবর কাজ করছে T1, অপর টান বল। এবং এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি। আচ্ছা, বস্তু কি স্টেবল না? বস্তু কি মুভ করতেছে না? স্থির বস্তু স্থির আছে, তার মানে কি? তার মানে বস্তুর উপর নিট ফোর্স 0। স্থির বস্তু স্থির আছে মানেই হচ্ছে বস্তুর উপর নিট ফোর্স কত? 0। যদি বস্তুর উপর নিট ফোর্স 0 হয়, তার মানে যে 3টা বল বস্তুর উপর কাজ করছে তাদের ভেক্টর যোগফল 0। আচ্ছা, আমরা একটা কাজ করি, ভেক্টর যোগফল এভাবে না করে উপাংশে ভাগ করে করি। দেখো, এই বলটা আনুভূমিক বরাবর, এই বলটা উলম্ব বরাবর, এই বলটা দুইটার মাঝামাঝি। তাহলে একটা কাজ করি, এটাকে দুইটা উপাংশে ভাগ করে দিই। এটার একটা উপাংশ হবে উলম্ব উপাংশ, একটা হবে আনুভূমিক উপাংশ। বলে এটার উলম্ব উপাংশ কত হবে? খুবই সহজ, এগুলো তোমরা ভালো পারো। এটার উলম্ব উপাংশ হবে T1 cos 30। ভাইয়া, উলম্বে না সাইন হয়? যার সাথে অ্যাঙ্গেল সেই বরাবর cos, তার লম্ব বরাবর সাইন। এই যে 30 ডিগ্রি অ্যাঙ্গেল, এটা কার সাথে? উলম্বের সাথে। তার মানে উলম্ব বরাবর হবে cos, এবং আনুভূমিক বরাবর হবে হচ্ছে T1 sin 30। তাহলে এবার দেখো, আমরা যেহেতু এই বলটাকে দুটো উপাংশে ভাগ করে দিচ্ছি, এই বলের আর কোনো ইন্ডিভিজুয়াল এক্সিস্টেন্স নাই। তাহলে বস্তুর উপর এখন 4টা ফোর্স। বাম দিকে T1 sin 30, ডান দিকে T2, নিচের দিকে 5g, উপরের দিকে T1 cos 30। বস্তুর উপর লব্ধি বল কখন শূন্য হবে? আনুভূমিক বরাবরও লব্ধি বল শূন্য হওয়া লাগবে, উলম্ব বরাবরও লব্ধি বল শূন্য হওয়া লাগবে। 2 ডাইমেনশনাল অ্যানালাইসিস ভেক্টরের। ধরো আমি তোমারে বললাম একটা এরকম অবজেক্ট আছে, ঠিক আছে, তার উপর 4টা ভেক্টর কাজ করতেছে। এই দিকে ধরো F1, এই দিকে F2, এই দিকে F3, এই দিকে F4, লিখলাম আর কি, কথার কথা। কখন লব্ধি শূন্য? যখন আনুভূমিক বরাবর শূন্য, উলম্ব বরাবর শূন্য, সব দিকেই শূন্য হওয়া লাগবে ভাই। বল আনুভূমিক বরাবর কখন লব্ধি বল শূন্য হবে? যখন আনুভূমিক বরাবর ডান দিকের বল আনুভূমিক বরাবর বাম দিকের বলের সমান হবে। উলম্ব বরাবর কখন লব্ধি শূন্য হবে? যখন উলম্ব বরাবর নিচের দিকের বল উলম্ব বরাবর উপরের দিকের বলের সমান হবে। ভাই এই T1 এর তো কোনো অস্তিত্বই নাই। T1 কে তো আমরা দুইটা উপাংশে ভাগ করে দিছি, সো ওর এখন কোনো ইন্ডিভিজুয়াল এক্সিস্টেন্স নাই। তার মানে আনুভূমিক বরাবরও সাম্যাবস্থা থাকবে, যেহেতু স্থির বস্তু স্থির আছে, F নেট 0। তার মানে আনুভূমিক বরাবরও লব্ধি বল হবে 0, উলম্ব বরাবরও লব্ধি বল হবে 0। ওকে, তো আনুভূমিক বরাবর লব্ধি বল 0 হওয়ার শর্ত হচ্ছে, প্রথমে উলম্বটা লেখো, উলম্ব বরাবর লব্ধি বল 0 হওয়ার শর্ত হচ্ছে T1 cos 30 এর মান হওয়া লাগবে কত? 5g এর সমান। আচ্ছা, cos 30 মানে হচ্ছে √3/2, 5g মানে হচ্ছে 49। তার মানে T1 এর মান হবে 98 ডিভাইডেড বাই √3, এত নিউটন। ঠিক আছে, এটা হচ্ছে T1 বের হয়ে গেছে। T2 কেমনে বের করবা? আনুভূমিক বরাবর তো লব্ধি বল 0 হবে, তার মানে T2 এর মান হবে T1 sin 30 এর সমান। T2 কত হবে? T2 হবে হচ্ছে T1 sin 30 এর সমান। T1 এর মান 98/√3, sin 30 এর মান হাফ, দ্যাট মিন্স 49/√3 নিউটন। এইটা হবে হচ্ছে T2 এর মান। বুঝছো? সহজ। সো
সো নিউটনের গতির প্রথম সূত্র থেকে কিন্তু এরকম ম্যাথটা আসতে পারে, আশা করি সলভ করতে পারবা। একদম ফান্ডামেন্টাল কনসেপ্ট, এগুলো পারা লাগবে, ভেক্টর ক্লিয়ার থাকা লাগবে। বারবার বলছি মানে ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারে গিয়ে তোমার ভেক্টর লাগবে। যাদের এখনো ভেক্টর ক্লিয়ার না ভাই, ভেক্টর ক্লিয়ার করো। অ্যাটলিস্ট উপাংশ, লব্ধি, লম্বাংশ উপাদ্য, ডট গুণ, ক্রস গুণ, এগুলো ক্লিয়ার করে আসো। এগুলো ছাড়া কিন্তু তুমি আগাইতে পারবা না। সামন্তরিক সূত্র বলছো, ঠিক আছে? ওকে, দেখো এখানে কি বলছে, বলছে সুতাদ্বয়ের টান বল নির্ণয় করো। একই কনসেপ্ট, সেম কনসেপ্ট। আচ্ছা, তাহলে এখানে আমার বস্তু আছে 5 কেজি ভরের বস্তু, তার ওজন কাজ করছে এই দিকে, সেটা হবে হচ্ছে 5g। আমরা দেখবো বস্তুর উপর কি কি বল কাজ করতেছে। তুমি গ্র্যাজুয়ালি বুঝে যাবা কোন কোন বল তোমার নেওয়া লাগবে, বাট তোমার তার জন্য প্র্যাকটিস করা লাগবে। প্র্যাকটিস ছাড়া কিন্তু বোঝা অনেক টাফ। ওকে, এই বরাবর টান বল আছে হচ্ছে T1, তাহলে এই বরাবর T1, বাট কেয়ারফুল, এই T1 কাজ করছে বস্তুর উপর, এটা কিন্তু বস্তুর উপর কাজ করে না, এটা কাজ করছে সিলিং এর উপর। ওকে, এটা একটা ডিফারেন্ট সুতা, তাহলে টান বলের মান ডিফারেন্ট হবে। ধরো এটা T2, তাহলে এখানেও আছে একটা T2, বাট এই T2 বস্তুর উপর, ওই T2 কিন্তু বস্তুর উপর না। ওকে, আচ্ছা, সো আমরা আঁকবো বস্তুর ফ্রি বডি ডায়াগ্রাম। বস্তুর ফ্রি বডি ডায়াগ্রাম আঁকার সময় আমরা বস্তুকে রিপ্রেজেন্ট করব। বস্তুর ভর হচ্ছে 5 কেজি, 5 কেজি ভরের ছোট্ট একটা গোলক দিয়ে, কি দিয়ে রিপ্রেজেন্ট করব? ছোট্ট একটা পয়েন্ট ম্যাচ দিয়ে আর কি, বা ছোট্ট একটা বিন্দু দিয়ে রিপ্রেজেন্ট করব। এখন কথা হচ্ছে বস্তুর উপর কি কি বল কাজ করতেছে। এখানে T1, এখানে T2, এগুলো তো বস্তুর উপর কাজ করতেছে না। যখন আমি বস্তুর ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো, আমার দেখা লাগবে শুধুমাত্র বস্তুর উপর কি কি বল ক্রিয়াশীল। ওকে, সো বস্তুর উপর বল আছে হচ্ছে 3টা, যেটা আমরা দেখতে পাচ্ছি। এই বরাবর আছে হচ্ছে T1, T1 না, এই বরাবর আছে mg বা 5g। ওকে, এখন ধরো এটা হচ্ছে আনুভূমিক ডিরেকশন, এইটা, এইটা, ওকে, আর এটা হচ্ছে আমাদের উলম্ব ডিরেকশন। ওকে, এখন T1 T2 এই দুটো বস্তুর উপর কাজ করছে, বাট কোন দিকে? এইটা আনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে, এটা আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে। তার মানে T1 কাজ করছে এইভাবে, এই দিক কাজ করছে T1, ঠিক আছে? ওকে, আর T2 কাজ করছে হচ্ছে এইভাবে, এই দিক কাজ করছে T2। ওকে, এই দিক কাজ করেছে T1, এই যে অ্যাঙ্গেলটা এটা হচ্ছে 45 ডিগ্রি, এই দিক কাজ করেছে T2, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি। ওকে, এই হচ্ছে আমাদের বস্তুর ফ্রি বডি ডায়াগ্রাম। এখন কথা হচ্ছে বস্তু কি মুভ করতেছে? না, স্থির বস্তু স্থির আছে, তারপরে বস্তুর উপর নিট ফোর্স শূন্য। আচ্ছা, বস্তুর উপর নিট ফোর্স শূন্য মানে কি? মানে হচ্ছে বস্তুর উপর আনুভূমিক বরাবর নিট ফোর্স শূন্য, উলম্ব বরাবর নিট ফোর্স শূন্য। ওকে, তাহলে আমরা একটা কাজ করি, বলগুলোকে না উপাংশে ভাগ করে দিই, কোন দিকে? আনুভূমিক এবং উলম্ব বরাবর। যেমন এই T2 কথা চিন্তা করো, T2 আনুভূমিক বরাবর উপাংশ কত হবে? T2 cos 60, যার সাথে অ্যাঙ্গেল সেই বরাবর cos, আর উলম্ব বরাবর উপাংশ কত হবে? T2 sin 60, যেই বরাবর cos তার লম্ব বরাবর sin। ওকে, T1 এ দেখো, T1 হচ্ছে আনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে আছে, তাহলে আনুভূমিক বরাবর উপাংশ হবে T1 cos 45, উলম্ব বরাবর উপাংশ হবে T1 sin 45। তাহলে এখন T1 T2 এদের কোনো ইন্ডিভিজুয়াল এক্সিস্টেন্স নাই, কারণ এদেরকে আমরা উপাংশে ভাগ করে দিছি। এখন যেহেতু এই বস্তুর উপর নিট ফোর্স শূন্য, মানে আনুভূমিক বরাবর নিট ফোর্স শূন্য, উলম্ব বরাবর নিট ফোর্স শূন্য, তাহলে আমরা বলতে পারি কি আনুভূমিক বরাবর লব্ধি বল কত? শূন্য। মানে আনুভূমিক বরাবর বাম দিকের ফোর্স হবে আনুভূমিক বরাবর ডান দিকের ফোর্সের সমান। সিমিলারলি উলম্ব বরাবর লব্ধি বল কত? শূন্য। তার মানে উলম্ব বরাবর উপরের দিকের ফোর্স হবে উলম্ব বরাবর নিচের দিকের ফোর্সের সমান। তাহলে যেহেতু আনুভূমিক বরাবর লব্ধি শূন্য, তার মানে T1 cos 45 is equals to T2 cos 60। এরা পরস্পরের বিপরীতে কাজ করছে, লব্ধি কখন শূন্য হবে? যখন এদের মান সমান হবে। সহজ, cos 45 এর মান হচ্ছে 1/√2, তার মানে T1/√2, cos 60 এর মান হচ্ছে কত? হাফ, is equals to T2/2। তাহলে এখান থেকে বলা যায় T2 is equals to √2 T1। এটা হচ্ছে আমাদের প্রথম সমীকরণ, ঠিক আছে? এটা কই থেকে পাইলাম? আনুভূমিক বরাবর ইকুইলিব্রিয়ামের কন্ডিশন থেকে। উলম্ব বরাবর ইকুইলিব্রিয়াম আছে, যেহেতু লব্ধি বল শূন্য, আনুভূমিক বরাবর লব্ধি বল তো শূন্য হবে, উলম্ব বরাবরও লব্ধি বল শূন্য হবে, আদারওয়াইজ তো টোটাল লব্ধি বল কখনো শূন্য হওয়া সম্ভব না। ওকে, তাহলে দেখো উলম্ব বরাবর যেহেতু লব্ধি বল শূন্য, তাহলে উলম্ব বরাবর নিচের দিকের ফোর্স 5g হবে, উলম্ব বরাবর উপরের দিকের ফোর্স T1 sin 45 প্লাস T2 sin 60। দেখো দুইটা বল উলম্ব বরাবর উপরের দিক কাজ করছে, এই দুইটার লব্ধি কি হবে? যেহেতু একই দিক কাজ করছে, সিম্পলি তাদের মানের যোগফল, তার মানে উপরের দিকে টোটাল ফোর্স হবে T1 sin 45 প্লাস T2 sin 60। তাহলে উপরের দিকে টোটাল ফোর্স T1 sin 45 প্লাস T2 sin 60 হবে নিচের দিকে টোটাল ফোর্স 5g এর সমান।
ওকে, এখন t1 sin 45 এর মান হাফ, মানে 1/√2, সরি, তার মানে t1/√2, আর sin 60 এর মান হচ্ছে √3/2। আচ্ছা, আমরা একটা কাজ করি, t2 কেও রিপ্লেস করে দিই। t2 এর মান হচ্ছে √2 t1 এবং sin 60 এর মান হচ্ছে √3/2। ওকে, ইজ ইকুয়ালস টু কত? 5g। দেখো এখান থেকে t1 এর মান বের হবে না, শুধুমাত্র তো t1ই আছে, আর তো কিছু নাই। তাহলে দেখো আমরা যদি এখান থেকে t1 কমন নেই, তাহলে আসে কত? ভিতরে আসে হচ্ছে 1/√2 প্লাস এখানে √2 আর 2 কাটাকাটি গিয়ে নিচে √2 থাকবে, মানে √3/√2 ইজ ইকুয়ালস টু 5g, মানে হচ্ছে 49। এখান থেকে আমরা t1 এর মান বের করে ফেলবো। ওকে, জাস্ট ক্যালকুলেটর প্রেস করলেই হয়ে যাবে। t1 এর মান যখন বের হয়ে যাবে, সেটাকে √2 দিয়ে গুণ করলে আমরা কি পেয়ে যাব? t2 পেয়ে যাব। সো t2 হবে হচ্ছে √2 মাল্টিপ্লাইড বাই t1। t1 এর মান এখান থেকে বের হবে, সেটাকে এনে বসিয়ে দিব। বুঝেছো? একদম সহজ, মনে থাকবে, একদম সহজ। পারবো না বলো তো? ইকুইলিব্রিয়ামের কন্ডিশন দিয়ে বহুত ম্যাথ সলভ করে ফেলা সম্ভব। ওকে, আই গেস বুঝতে পেরেছি। চলো বাকিগুলো তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিই, আর অনেকগুলো ম্যাথ আছে। দেখো এখানে কি বলছে, এখানে হচ্ছে সুতার টান বল এবং উলম্ব প্রতিক্রিয়া বল বের করতে বলছে। একটা ইনক্লাইন সারফেস আছে 30 ডিগ্রি কোণ আনত। ওকে, এখানে বিভিন্ন রকমের ফোর্স টোর্স কাজ করবে, একটু চিন্তা করো। হ্যাঁ, এটা খুব সুন্দর একটা হোমওয়ার্ক হতে যাচ্ছে। যারা এই টাইপের ম্যাথ আগে করো নাই, তাদের একটু মাথা কাটানোর ব্যবস্থা আছে এখানে আর কি। ওকে, সো এটা হচ্ছে আমাদের হোমওয়ার্ক নাম্বার 1। এখানে আমাদের কি কি বের করা লাগবে? প্রথমত সুতার টান বল বের করা লাগবে। এই যে এখান থেকে আমরা সুতাটাকে ঝুলাই দিচ্ছি, এখানে একটা টান বল কাজ করবে, আর এই সারফেসটা বস্তুর উপর একটা উলম্ব প্রতিক্রিয়া দিবে, সেটার মান আমাদের বের করা লাগবে। ওকে, তো চেষ্টা করবা। এটা হচ্ছে হোমওয়ার্ক নাম্বার 1। হোমওয়ার্ক নাম্বার 2টা আরো ইন্টারেস্টিং। সেটা হচ্ছে তোমার কাছে দুইটা বস্তু আছে। আমি গতকাল বোধহয় টেলিগ্রামে তোমাদের এই প্রবলেমটা সলভ করতে দিয়েছিলাম, গতকাল না পরশু দিন দিয়েছিলাম। এখানে 5 কেজি ভরের একটা বস্তু আছে, এখানে 2 কেজি ভরের একটা বস্তু আছে। দেখো যেহেতু এরা পরস্পরের সাথে কন্ট্যাক্টে আছে, উলম্ব প্রতিক্রিয়া তো অবশ্যই থাকবে। এখানে একটা কন্ট্যাক্ট আছে, ওকে, তাহলে এখানে একটা নর্মাল রিয়াকশন থাকবে। সিমিলারলি এখানে একটা কন্ট্যাক্ট আছে, তাহলে এখানেও একটা নর্মাল রিয়াকশন থাকবে। এই দুইটা নর্মাল রিয়াকশনের মান তোমার বের করা লাগবে, বা উলম্ব প্রতিক্রিয়ার মান বের করতে হবে। এটা হচ্ছে হোমওয়ার্ক নাম্বার 2। ওকে, আশা করি পারবো। আরেকটা আছে আরো ইন্টারেস্টিং। 3টা বস্তু আছে, 5 কেজি, 3 কেজি, 2 কেজি। এরা পরস্পরের উপর রাখা আছে, স্থির অবস্থায় আছে, গতিশীল না। তাহলে দেখো এখানে একটা কন্ট্যাক্ট আছে, দ্যাট মিন্স এখানে আমরা একটা নর্মাল রিয়াকশন পাবো। এখানে একটা কন্ট্যাক্ট আছে, এখানে আমরা একটা নর্মাল রিয়াকশন পাবো। এখানে আরেকটা কন্ট্যাক্ট আছে, এখানে আমরা একটা নর্মাল রিয়াকশন পাবো। ধরো n, এটা ধরো n প্রাইম, এটা ধরো n ডাবল প্রাইম। এই 3টার মান তোমার বের করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে হোমওয়ার্ক নাম্বার 3। আগেরটা ছিল কি? হোমওয়ার্ক নাম্বার 2, তার জন্য 2টা নর্মাল রিয়াকশন। এটা হচ্ছে হোমওয়ার্ক নাম্বার 3, তার জন্য 3টা নর্মাল রিয়াকশন। যাই হোক গাইস, দেখেন যদি বুঝে থাকেন তাহলে আমাদের আজকে এই পর্যন্তই। আজকে আর দীর্ঘায়িত করব না। এটাই আমাদের নিউটন মেকানিক্সের প্রথম ক্লাস। তা 3 দিনের কিছু না। যাই হোক, সো এটাই হচ্ছে আমাদের নিউটন মেকানিক্সের প্রথম ক্লাস ছিল। আশা করি বুঝতে পারছেন। বেশ কিছু ফান্ডামেন্টাল জিনিস সম্পর্কে আপনার আইডিয়া চলে আসা উচিত, যেমন সুতার টান, দেন হচ্ছে প্রতিক্রিয়া বল, এগুলা সম্পর্কে একটা খুব সুন্দর আইডিয়া তোমার মধ্যে চলে আসা উচিত। এই 3টা হোমওয়ার্ক অবশ্যই আমরা সলভ করার ট্রাই করব। রবিবার আমাদের সেকেন্ড ক্লাস হবে, এই 3টা সলভ করে আসবা। না পারলে তো আমি করাই দিব হোমওয়ার্ক। দেন হচ্ছে আমরা বলের একদম ফান্ডামেন্টাল কনসেপ্টের মধ্যে ঢুকে যাব। দেন গ্র্যাজুয়ালি আমরা আগাইতে থাকবো একটার পর একটা। পুরো চ্যাপ্টারটা অনেক ইন্টারেস্টিং, অনেক কিছু আমরা পড়বো একসাথে। আশা করি বেশ মজা হবে। এবং যেহেতু সামনে শীতকাল আসতেছে, আমি জানি ক্লাসের টাইম রাত 10টা হচ্ছে অনেকটা বেশি হয়ে যায়, তোমরা অনেকেই ঘুমায় যাও, তোমাদের কলেজ থাকে। সেক্ষেত্রে আমরা ক্লাসটাকে হচ্ছে রাত 8টায় শিফট করে আনবো কিছুদিনের মধ্যে। অ্যাডমিশন ব্যাচের আর অল্প কয়েকটা ক্লাস বাকি আছে। অ্যাডমিশন ব্যাচে হয়তো বা আমার নেক্সট উইক বা পরের উইকের হচ্ছে রবিবার, মঙ্গলবার অ্যাডমিশন ব্যাচ কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? সো অ্যাডমিশন ব্যাচটা কমপ্লিট হয়ে যাওয়ার পর, মানে 1 সপ্তাহ পর, আমরা ক্লাস টাইম 8টার সময় শিফট করব। সো 8টার সময় শিফট করলে আই গেস কারো ক্লাস করতে আর প্যারা হবে না। তখন একটু লেন্দি ক্লাস নিলেও তোমাদের জন্য খুব বেশি সমস্যা হবে না। ওকে, সো আশা করি সবাই বুঝতে পারছি। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আমাদের দেখা হবে আমার নেক্সট ক্লাসে। অবশ্যই হোমওয়ার্কগুলো সলভ করা লাগবে। 3টা হোমওয়ার্ক ছিল, এবং তার পাশাপাশি প্র্যাকটিস শিট থেকে তোমরা ম্যাথ সলভ করবা। কোনো কিছু বুঝতে না পারলে টেলিগ্রামে দিবা। অ্যান্ড যারা এখনও আমাদের সাথে প্রাইভেট ব্যাচে যুক্ত হও নাই, চাইলে যুক্ত হয়ে যেতে পারো। এভাবে ইন্টারেস্টিং ওয়েতে আমরা ফিজিক্সের সব কিছু শিখে ফেলবো, যেন তোমার অ্যাডমিশনে গিয়ে আর কোনো প্যারা খাওয়া না লাগে। একবারেই তুমি সব কিছু শিখে ফেলবা এবং সুন্দরভাবে বুঝেই শিখবা। তোমার কাছে অ্যাটলিস্ট বোরিং লাগবে না। ওকে, সো সি ইউ গাইস ইন দ্য নেক্সট ক্লাস। টিল দেন টেক কেয়ার। বাচ্চারা পড়তে থাকো ভালো মতো। টাটা।